ভালোভাবে খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আমি আরেকবার একটু রিপিট করব, সেকশন F4 দেখবেন। ওকে, আচ্ছা, আমি বোধহয় ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস টাচ করতে পারিনি সেকশন ই তে, রাইট? জি ম্যাম, আমরা হচ্ছে স্লাইড 7 পর্যন্ত করছি। ওকে, হ্যাঁ, আপনাদের তো আসলে আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস ছিল, তো এই জন্য মানে একদম শুরু থেকে বলতে গিয়ে এটা শেষ করতে পারিনি। আচ্ছা, আমি স্টার্ট করি। মনিটারি ইউনিট অ্যাজাম্পশন এন্ড ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। আমি অ্যাজাম্পশনের মধ্যে জাস্ট দুটো অ্যাজাম্পশন কভার করেছি, আপনাদের বইয়েও দেখবেন যে দুটোই আছে, কারণ এই দুটো আপনাদের জানতেই হবে। মনিটারি ইউনিট অ্যাজাম্পশন কি বলে যে, আচ্ছা আমি কিন্তু রেকর্ড করতেছি, আপনারা যদি কেউ করতে চান তাহলে করে নিতে পারেন। ওকে, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন বলতেছে যে আপনি আপনার কোম্পানিতে যত সকল ট্রানজাকশন হবে, হ্যাঁ আমরা তো চিনি ট্রানজাকশন কি, রাইট? জি ম্যাম। ওকে, আপনি সেকশন এফও কিন্তু শুনবেন, সেকেন্ড টাইম শুনলে কোনো লস নাই, ঠিক আছে? তো আমি যেটা বলতেছি যে প্রত্যেকটা ট্রানজাকশন, সেই ট্রানজাকশনকে আমি কি ইন টার্মস অফ মানিতে এক্সপ্রেস করব, মানে অল অ্যাকাউন্টিং রেকর্ডস অবশ্যই কি হতে হবে, কোয়ান্টিফাইড হতে হবে। মানে কোনো ট্রানজাকশনই জাস্ট কোয়ালিফাইড হবে না। কোয়ান্টিফাইড মানে আপনি সেটাকে অর্থের অঙ্কে দেখাবেন। এটাকে বলা হয়ে থাকে মনিটারি ইউনিট অ্যাজাম্পশন। মনিটারি ইউনিট অ্যাজাম্পশন বলছে যে আপনি তখনই একটা যে কোনো একটা ইভেন্টকে ট্রানজাকশন হিসেবে রেকর্ড করবেন যখন সেই ইভেন্টটা আপনি ইন টার্মস অফ মানিতে এক্সপ্রেস করতে পারবেন, ঠিক আছে? এটা বলতেছে। তো মনিটারি ইউনিট অ্যাজাম্পশনে আমার ওই যে বললাম আমি ম্যানেজারের কোন একটা ফ্যামিলি মেম্বার্স মারা গেল, দ্যাটস ওয়াই তার মন খারাপ, সে ভালো এফোর্ট দিতে পারছে না, তাহলে এটা কিন্তু আপনার জন্য কোনো ট্রানজাকশন হবে না। কেন হবে না? কারণ মনিটারি ইউনিট অ্যাজাম্পশন বলে দিয়েছে যে আপনি যখন সেটাকে অর্থের অঙ্কে দেখাতে পারবেন তখনই আপনার জন্য সেটা ট্রানজাকশন হবে। ম্যাম ক্লিয়ার? এখানে কি অ্যাসেট মানে ক্যাশ হিসেবে থাকবে? অ্যাসেট ক্যাশ হিসেবে থাকবে মানে আমি বুঝি নাই, কি বললেন? মানে হচ্ছে এখানে ট্রানজাকশনে তো হচ্ছে অ্যাসেট যে কোনো রকমের ফিউচার বেনিফিট দিতে পারে, এরকম হতেছে কিছু হতে পারে। হুম, সো এখানে অ্যাসেট কি শুধু ক্যাশ হবে? না 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 না, অ্যাসেট কুড বি এনিথিং, লাইক ধরেন অ্যাসেট ক্যাশ হতে পারে, অফিস ইকুইপমেন্ট হতে পারে, সাপ্লাইজ হতে পারে, হ্যাঁ, তারপর ওই যে জমি হতে পারে, মেশিনারিজ হতে পারে, অনেক রকমের অ্যাসেট হতে পারে। আবার আপনি কারো কাছে কোনো টাকা পান, কাউকে কোনো লোন দিয়েছেন, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি অ্যাকাউন্টস। টাকা পেলে ধরেন আপনি প্রোডাক্ট সেল করেছেন বাকিতে, তখন সেটাকে আমরা বলি অ্যাকাউন্টস রিসিভেবল। আবার ধরেন আপনি যদি সেকশন ইর হয়ে থাকেন, আমি গতদিন আসলে সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল দিয়ে বুঝাইছি, ঠিক আছে, ফার্স্ট ক্লাস তো অনেক ক্লাসিফিকেশনই বলি নাই। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল হতে পারে, লোনস রিসিভেবল হতে পারে, অনেক ধরনের অ্যাসেট আছে, ঠিক আছে? সবচেয়ে ইজিয়েস্ট এবং সবচেয়ে লিকুইড অ্যাসেট হচ্ছে ক্যাশ। দ্যাটস ওয়াই ক্যাশের কথাটা বললাম, যাতে রিলেট করতে পারেন। তো বুঝতে পারছি এখানে ম্যাম। এখানে হচ্ছে আমার যে ট্রানজাকশন থাকবে, মানে যে আপনি অ্যাকাউন্টিং মানে বেসিক্যালি আপনার বিজনেস বিজনেস করতেছেন মানেই আপনাকে অ্যাকাউন্টিং ফেস করতে হবে, আপনার এক ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস থাকবে। এখন আপনি সেখানে যে যে ইভেন্টস গুলাই হোক না কেন, আপনি তো সেগুলোকে রেকর্ড করবেন বা সেগুলোকে আইডেন্টিফাই করবেন বা সেগুলোকে নিয়ে কাজ করবেন, সো দ্যাট আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করতে পারেন। এখন এই যে ট্রানজাকশন বা এই যে ডেটা থাকবে, সেটা অবশ্যই ইন টার্মস অফ মানিতে এক্সপ্রেস করতে হবে আপনাকে। মানে সেটা কোনো কোয়ালিটেটিভ কোনো কিছু হবে না। লাইক আমি বলতে পারি যে আমি কোন একজন এমপ্লয়িকে আমার খুব মানে তার কোন একটা পারফরমেন্স রিভিউ আমি করেছি, পারফরমেন্স রিভিউ করেছি মানে তাকে হয়তো বা আমি রেটিং দিয়েছি। এখন যখন আমার তাকে খুব পছন্দ হয়েছে যে সে খুব ভালো পারফর্ম করেছে, তাকে আমি রেটিং দিয়েছি, এতে করে তো আমার এটাকে তো আর আমি ইন টার্মস অফ মানিতে মানে মানি দিয়ে আসলে আমি সেটাকে এক্সপ্রেস করতে পারবো না। দ্যাটস ওয়াই এটা আমার ট্রানজাকশন না। ক্লিয়ার? কিন্তু হতে পারে যে ধরেন আপনি আপনার তার পারফরমেন্স রিভিউর উপর ভিত্তি করে আপনি তার স্যালারি ইনক্রিমেন্ট করেছেন, এটাও কিন্তু আপনার ইয়া না, মানে ট্রানজাকশন না। যখন আপনি তাকে স্যালারি দিয়েছেন তখন সেটা আপনার জন্য ট্রানজাকশন। বুঝতে পারছি ম্যাম। ওকে, এরপর আসি হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনটা কি? ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন বলে যে আমার যে বিজনেস তার থেকে ওনার সেপারেটেড হবে, মানে ওনার ইজ সেপারেটেড ফ্রম বিজনেস। মানে ওনার যদি বিজনেসে কোনো টাকা দিয়ে থাকে বা ওনারের যদি কোনো কস্ট হয়ে থাকে, সেটা কিন্তু বিজনেসের কস্ট না। আবার ওনারের যদি কোনো ইনকাম হয়ে থাকে, সেটা বিজনেসের ইনকাম না, ঠিক আছে? মানে আপনি যখন অ্যাকাউন্টিং এর পারপাসে
নরমালি অ্যাকাউন্টিং করার সুবিধার্থে আপনাকে ধরে নিতে হবে যে ওনার এন্ড বিজনেস হচ্ছে আলাদা, বিজনেসের হিসাব একদম আলাদা, সেপারেট লিগাল। এই যে লাস্ট লাইনটা খেয়াল করবেন, দ্য বিজনেস ইজ ট্রিটেড অ্যাজ আ সেপারেট লিগাল এন্ড অ্যাকাউন্টিং ইউনিট, বিজনেসকে আলাদা অ্যাকাউন্টিং ইউনিট হিসেবে ট্রিট করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। বাকিরা বুঝতেছেন? শুধু সাইফুরের আওয়াজ শুনলে হবে না, কিন্তু বাকিদের আওয়াজ শুনতে হবে। জি ম্যাম, বোঝা যায়। ওকে, তাহলে মনিটারি ইউনিট অ্যাজাম্পশন না ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন আমি কিন্তু ধরবো, সো এটা মাথায় রাখেন, নাম ধরে ধরে জিজ্ঞেস করবো একদম। ওকে, এই যে দেখেন এখানে 100% সেপারেশন অফ পার্সোনাল এক্সপেন্সেস, কি কারণে? এই ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনের কারণে। জিরো ওনার কস্টস ইন বিজনেস বুকস, মানে ওনারের যে কোনো ধরনের কস্টকে আপনি বিজনেসের বইতে দেখাতে পারবেন না। বিজনেস বুকস বলতে বিজনেসের বুকস অফ অ্যাকাউন্টস, ঠিক আছে? এখানে আপনি দেখাতে পারবেন না। এটা কি কারণে? ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনের কারণে। এই যে দেখেন স্ট্রিক্ট সেপারেশন ইনশিওরস ইন্টিগ্রিটি অফ ফাইন্যান্সিয়াল রেকর্ডস, তাহলে তো এমনও হতে পারে যে আপনার নিজের পার্সোনাল কোনো গেইন হয়েছে, আপনি সেটা বিজনেসের গেইন হিসেবে দেখাই দিচ্ছেন, এগুলো করা যাবে না। ইকোনমিক এন্টিটি বলতেছে অবশ্যই হচ্ছে এটা ডিস্টিংক্ট হতে হবে ফ্রম ইটস ইন্ডিভিজুয়াল ওনার্স। ওকে, এখন দেখেন এখানে আমরা এথিক্স এর পার্টটা কভার করেছিলাম না? জি ম্যাম। ওকে, এথিক্স এর পার্টে দেখেন এখানে একটা কেস দেওয়া ছিল যে আ ম্যানেজার আস্কস টু ডিলে রেকর্ডিং অ্যান এক্সপেন্স টু মিট প্রফিট টার্গেটস, অ্যানালাইজ দ্য এথিক্যাল ইমপ্লিকেশনস এন্ড স্টেক হোল্ডার ইম্প্যাক্ট। আমি বলেছিলাম মনে আছে যে আমাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে, ওই যে নিজের পার্সোনাল এথিক্স দিয়ে দেখতে হবে যে এখানে কোনো এথিক্যাল ইস্যু অ্যারাইজ করেছে কিনা। সেকেন্ড দেখতে হবে যে আমার ওই এথিক্যাল ইস্যুজ এর সাথে রিলেটেড সব স্টেক হোল্ডার্স কারা কারা, স্টেক হোল্ডার্স মানে ওই ইস্যুটার সাথে ইনভলভড কোন কোন পার্টি, বা ওই ইস্যুর সাথে ইনভলভড ইন্ডিভিজুয়াল কারা, ঠিক আছে? ওইটা দেখতে হবে। তারপর দেখতে হবে যে আমার কোম্পানিতে অ্যারাইজ করা এথিক্যাল ইস্যুটার ইম্প্যাক্টটা ওই স্টেক হোল্ডারদের উপর কেমন, ঠিক আছে? মানে এটা লং টার্ম কনসিকুয়েন্সেস দেখতে হবে। সো আপনাকে কিভাবে চিন্তা করতে হবে, এই জন্যই বলছে যে একজন ম্যানেজার হতেই পারে, ম্যানেজার আপনাকে বলতেই পারে যে একটা এক্সপেন্স কে তুমি ডিলে করে রেকর্ড করো, লাইক হতে পারে এখন ফর এক্সাম্পল, এখন একটা মিনিট, ওকে হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে যে এখন হচ্ছে আপনার চলতেছে নভেম্বর মাস, এখন আপনার ম্যানেজার বলতেছে যে আপনি এখন আপনার যে একটা বড় ধরনের একটা এক্সপেন্স হয়েছে, ধরেন 2 লাখ টাকার একটা এক্সপেন্স, বললো যে আপনি এটা এখন না দেখিয়ে, আপনি এমপ্লয়ি, আপনাকে বললো যে এখন এটা না দেখিয়ে তুমি নেক্সট ইয়ার দেখাও, সো দ্যাট উনি ওনার যে প্রফিটটা, মানে বেসিক্যালি বিজনেসের যে প্রফিটটা, সেই বিজনেসের প্রফিটটা, ধরেন প্রফিট এখন আছে 5 লাখ টাকা, এখন যদি আমি এক্সপেন্সটাকে 2 লাখ দেখাই তাহলে কিন্তু আমার প্রফিট চলে আসবে কিন্তু 3 লাখে। আমরা তো জানি যে রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে প্রফিট, রাইট? তো এখন আমার যে প্রফিটটা, সেই প্রফিটটা এখন আমি যদি এক্সপেন্সটা দেখাই, এক্সপেন্সটা দেখালে আমার প্রফিট কত হবে? 3 লাখ টাকা। সো এখন যদি 3 লাখ টাকা প্রফিট দেখা, আমার টার্গেট মিট করবে না, হতে পারে ধরেন ম্যানেজারকে সেট করে দেওয়া টার্গেট হচ্ছে 5 লাখ। এখন ম্যানেজার কি করতেছে, বলতেছে যে না, ওকে তুমি এবছরের যে ব্যয়, সেই ব্যয়টাকে বা এক্সপেন্সটাকে তুমি এবছর না দেখায় নেক্সট ইয়ার দেখাও। এখানে কিন্তু একটা এথিক্যাল ইস্যুস অ্যারাইজ হবে, কারণ এক্সপেন্সটা তো নেক্সট ইয়ারের না, এক্সপেন্সটা এই ইয়ারের, আমি কেন এটাকে নেক্সট ইয়ারে দেখাবো? এটা এখন যে করতেছে, এই করাটার কারণে, মানে এই জিনিসটা করার কারণে বা এই ডিসিশনটার কারণে আপনি এমপ্লয়ি, আপনাকে বাধ্য হয়ে সেটা করতে হচ্ছে। এখন আপনি যে এটা করলেন, এটার এথিক্যাল ইমপ্লিকেশন কি? ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে এই অ্যাকশনটা কি এথিক্যাল? ডেফিনেটলি না, কারণ যে বছরের ইনকাম সে বছরই দেখাতে হবে, যে বছরের এক্সপেন্স সে বছরই দেখাতে হবে। এজন্য বলছে যে নো, this action is not ethical. Delaying expenses to meet targets is considered unethical behavior as it misrepresents financial health. Yes, financial health মানে হচ্ছে প্রফিট লস, এটা কিন্তু প্রফিট লস কে মিসরিপ্রেজেন্ট করছে। কারণ এইটা যদি আপনি দেখাতেন, 2 লাখ টাকার এক্সপেন্স যদি আপনি দেখাতেন, তাহলে আপনার প্রফিট হতো 3 লাখ, কিন্তু আপনি দেখাচ্ছেন না দেখে প্রফিট হচ্ছে এখন 5 লাখ। বাট এটা তো আসলে ট্রু না, আপনার তো 5 লাখ টাকা প্রফিট না। এরপর দেখতেছেন সেকেন্ড কোশ্চেন আপনি আপনার নিজেকেই করবেন, সেটা হচ্ছে অ্যাফেক্টেড স্টেক হোল্ডার্স। হ্যাঁ, এখানে কোন কোন স্টেক হোল্ডার্সরা অ্যাফেক্টেড হবে? সরি, Key groups include investors, creditors, and employees who rely on accurate financial reporting for decisions. এখন আপনার কোম্পানিতে ইনভেস্ট করতে পারে মানুষ, এখন ইনভেস্ট করতে, যারা ইনভেস্ট করতে চায় বা যারা আপনাকে লোন দিতে চায় বা যারা আপনার কোম্পানির এমপ্লয়ি, আপনার কোম্পানির রেপুটেশন দেখে এখানে জব করতে আসছে, তাদেরকে তো এক ধরনের চিট করা হয়ে যাচ্ছে। লং টার্ম কনসিকুয়েন্সেসটা কি? হ্যাঁ, ডেফিনেটলি যখন আপনি কোনো আনএথিক্যাল ডিসিশন নেবেন বা আনএথিক্যাল কোনো চয়েসে যাবেন, এতে করে আপনার
মানে নিয়ার ফিউচারে আপনার কর্পোরেট রেপুটেশনের জন্য এটা খুবই কোশ্চেনেবল হবে। তারপর লিগ্যাল কিছু রিস্ক থেকে যাবে এবং পোটেনশিয়াল কলাপসও হতে পারে অফ ইনভেস্টর কনফিডেন্স। কারণ আপনি আজকে আনএথিক্যাল হলেন, নেক্সট ডে আনএথিক্যাল হলেন, একটা না একটা সময় গিয়ে তো ধরা পড়বে। এই যে আমি কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম এনরনের কথা, তারপরে সাত্যম কম্পিউটারের কথা, ওরা কিন্তু এক বছর আসলে ফ্রড করে না, ওরা বছর 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 মানে কয়েক বছর টানা ফ্রড করতে 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 একটা সময় গিয়ে সেই জিনিসটা কি রিভিল হয়েছে। সো এটা লং টার্ম কনসিকুয়েন্সেস কিন্তু ভালো না, একটা না একটা সময় ধরা পড়বেই। ঠিক আছে, সেভারাল লসেস অফ কর্পোরেট রেপুটেশন, লিগ্যাল রিস্কস এন্ড পোটেনশিয়াল কলাপস অফ ইনভেস্টর কনফিডেন্স। ইনভেস্টরের কনফিডেন্স হারাবে যখন আপনি একবার আনএথিক্যাল হবেন, তখন ইনভেস্টরদের মনে কোশ্চেন যাবে, দ্যাট মিন্স ওরা ডেফিনেটলি আরো আনএথিক্যাল অ্যাক্টিভিটিস করেছে, সো আমার এখানে আই শুড নট ইনভেস্ট, কি আমার এখানে ইনভেস্ট করাটা উচিত হবে না। ক্লিয়ার? এই স্লাইডটা ক্লিয়ার? জি ম্যাম। Yes, ma'am. এখন আসি, এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, সেকশন এফ কিন্তু অলরেডি এটা করেছেন গত ক্লাসে। সেকশন ই থেকে দেখেন, গ্যাপ স্ট্যান্ডস ফর জেনারেল অ্যাকাউন্টিং এন্ড অডিট প্রসিডিউরস, ইজ ইট রাইট? ট্রু অর জি ফলস? ম্যাম। ট্রু? True. আপনি সত্যি শিওর? গ্যাপের ফুল ফর্ম কি আমি এটা বলেছি? না 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 না। ফলস। কেন, কোথায় False. চেঞ্জেসটা, কোথায় এটা? False, ma'am. জেনারেলি accepted accounting principle, not audit procedures. ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর গাইডলাইন্স, অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ডস, নট অডিটিং এর স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, অডিট কোর্স আপনারা পড়ছেন না। গ্যাপ স্ট্যান্ডস ফর জেনারেলি accepted accounting principles. দেন এখানে যদি আসি, the economic entity assumption applies to all forms of business, is it right? Yes, ma'am. হ্যাঁ, এটা সবসময় আমাকে মাথায় রাখতে হবে যে ইকোনমিক এন্টিটি মানেই হচ্ছে আমাকে আমার অ্যাকাউন্টিং এর সুবিধার্থে, মানে অ্যাকাউন্টিং করার জন্য অবশ্যই কি করতে হবে, ওনারের এভরিথিং, ওনারের ট্রানজাকশন থেকে বিজনেসের ট্রানজাকশনটাকে সেপারেটলি চিন্তা করতে হবে। সো ইজ ইট, মানে ইটস রাইট, মানে ইটস ট্রু। দেন হচ্ছে আন্ডার হিস্টোরিক্যাল কস্ট কোম্পানিজ রিপোর্ট অ্যাসেটস এট মার্কেট ভ্যালু, বলেন এটা কি হবে? False. হ্যাঁ, False. কারণ মার্কেট ভ্যালুতে আমরা কখন দেখাই? আন্ডার ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল, রাইট? ফেয়ার ভ্যালু প্রিন্সিপালে আমরা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইসে আসলে যে কোনো অ্যাসেটকে রেকর্ড করি, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালে না। ওকে, দিস ইজ অলসো ডান। এখন আপনারা এখন একটা কাজ করবেন, দাঁড়ান, কয়জন জয়েন করেছেন? মাত্র 37। আমি কিন্তু মরে গেল আর অনলাইন ক্লাস নিব না। জাস্ট ঈদ দেখে আপনারা টিকেট পাচ্ছেন না দেখে এবার ইয়ে করছি, কনসিডার করেছি। আহসান হাবিব আছেন ক্লাসে? আহসান হাবিব রেসপন্স করবেন, বুঝছেন, চুপ করে থাকবেন না। তাজরিয়ানা শফিক, জি ম্যাম আছি। হ্যাঁ আপনি বলেন তো দেখি ফার্স্টটা। কনভার্জেন্স রেফার্স টু এফর্টস টু রিডিউস ডিফারেন্সেস বিটুইন আইএফআরএস এন্ড ইউএস গ্যাপ। শুনেন, আমার কথা হচ্ছে আপনি চেষ্টা করবেন, আপনি পারবেন, এটা 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 ম্যাটার করে না, আপনি চেষ্টা করবেন। চুপ করে থাকবো, ক্লাসে থেকেও না থাকবো এমন না, ক্লাসে থাকবো, লাগলে হচ্ছে পড়বো কম, বাট ক্লাসে থাকবো। ঠিক আছে, ক্লাসে যদি আপনি দুটো কথা শুনানো, সেটা আপনার কিন্তু কোনো না কোনো ভাবে কাজে দিবে না যে এমন না। আচ্ছা, আপনি একটু ফার্স্টে ট্রাই করেন যে কনভার্জেন্স রেফার্স টু এফর্টস টু রিডিউস ডিফারেন্সেস বিটুইন আইএফআরএস এন্ড ইউএস গ্যাপ, ট্রু অর ফলস? ট্রু। হুম, ম্যাম ট্রু হবে? হ্যাঁ ট্রু হবে। আরেকটু কনফিডেন্স বাড়াতে হবে না? আপনি তো পারছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। কনভার্জেন্স রেফার্স টু এফর্টস টু রিডিউস ডিফারেন্সেস বিটুইন আইএফআরএস, আমি যে বলেছিলাম যে ইউএস গ্যাপ এন্ড আইএফআরএস, ইউএস গ্যাপ হচ্ছে রুল বেসড, আইএফআরএস হচ্ছে প্রিন্সিপাল বেসড। সো এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আপনারা যদি ইউএস গ্যাপ পড়তেছেন না বা আইএফআরএস ওভাবে পড়বেন না, বাট এটার মধ্যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাকে রিডিউস করার জন্য কনভার্জেন্সের দিকে যাচ্ছে বোথ পার্টি। ঠিক আছে, ট্রু, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে সেকেন্ডটা, দ্য প্রাইমারি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটিং বডি হেডকোয়ার্টার ইন লন্ডন ইজ দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। আমি তো ওনার নাম উচ্চারণ করতে পারতেছি না।
আচ্ছা, রুমান মাহমুদ জিশান আছেন ক্লাসে? Yes, ma'am. Asi. আচ্ছা, আপনি একটু সেকেন্ডটা বলেন তো দেখি এটা কি হবে? Setting body headquarter in London, international. True, ma'am. ট্রু। কিভাবে? ম্যাম এটা তো মানে এটার হেডকোয়ার্টার তো লন্ডনে আছে এন্ড গ্যাপের ওটা হচ্ছে আমেরিকাতে, সো এটা ট্রু। ইয়েস ইয়েস, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে দ্য হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালের যেটা সেটা বলবেন হচ্ছে রিয়াজ উদ্দিন, ক্লাসে আছেন? আবার দেখেন ক্লাসে আছেন জিজ্ঞেস করলে লিভ নিবেন না, আমি কিন্তু সবই বুঝি কারণ আমি নিজেও স্টুডেন্ট ছিলাম। আবরার, জি ম্যাম আছি। একটু বলেন, কষ্ট দিব, একটু বলেন 3 নাম্বারটা। The historical cost principle dictates that companies record assets at their cost in later periods. However, the fair value of the asset must be used if fair value is higher than its cost. True or false? না ম্যাম ফলস এটা। False কেন? লজিক? ম্যাম ফেয়ার ভ্যালুটা হায়ার দ্যান ইটস কস্ট বলেছে, কস্টের চাইতে তো হায়ার হবে না। না শুনেন আমি আপনাকে বলি, এই লজিকটা ঠিক নাই। হ্যাঁ, লজিকে বলতেছেন যে ফেয়ার ভ্যালু ইজ হায়ার দ্যান ইটস কস্ট। ফেয়ার ভ্যালু তো কস্টের থেকে বেশি হইতেই পারে। লাইক ধরেন আপনি একটা অ্যাসেট 2 লাখ টাকা দিয়ে একটা অ্যাসেট কিনছিলেন আগে, হ্যাঁ, এখন ওই অ্যাসেটটার ভ্যালু বেড়ে 3 লাখ হতে পারে না? হতে পারে। ঠিক আছে, লজিকটা এটা হবে যে আপনি যদি হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপালের ফলোয়ার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই যে বছরই আপনি আপনার অ্যাসেটকে মেজার করেন অল টাইম, মানে যদি সারা জীবন আপনার কাছে অ্যাসেটটা থাকে, যে বছরই আপনি আপনার অ্যাসেটকে মেজার করবেন আপনি সেটাকে কস্টেই দেখাবেন। হিস্ট্রিক্যাল কস্ট কি আমাকে এটা বলছিল যে আপনি শুরুতে জাস্ট সেটাকে কষ্ট দেখাবেন এবং পরবর্তীতে যদি আপনার ভ্যালুটা বেড়ে যায়, কস্টের থেকে যদি বেশি হয় তাহলে আপনি ফেয়ার ভ্যালু তো দেখাবেন? এটা কিন্তু বলে নাই। হিস্ট্রিক্যাল কস্ট বলেছেন যে আপনি কোম্পানির অ্যাসেটকে রেকর্ড করবেন তার কস্ট প্রাইসেই। ঠিক আছে, আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপালের যদি ফলোয়ার হয়ে থাকেন আপনি যখনই মানে যেদিনই আপনি আপনার অ্যাসেটের ভ্যালুয়েশন করেন সেদিনই আপনি সেটাকে ফেয়ার ভ্যালু মানে কারেন্ট মার্কেট প্রাইসটা দেখাবেন। এম আই ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে লজিকটা মনে রাখবেন, লজিকে ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, ফেয়ার এই হিস্টরিক্যাল কস্ট কখনোই বলে না এখন কস্ট দেখাও, পরবর্তীতে কস্টের থেকে বেশি হলে ফেয়ার ভ্যালুতে দেখাও। হিস্টরিক্যাল কস্ট অলওয়েজ বলে যে আমি আমার অ্যাসেটকে রেকর্ড করব তার কস্ট প্রাইসে। ক্লিয়ার? আমি মনে হয় অনেক ফাস্ট যাচ্ছি। আচ্ছা ম্যাম ঠিক আছে। ওকে, আর এরপরে হচ্ছে রেলিভেন্স। রেলিভেন্স মিন্স দ্যাট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ম্যাচেস হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, দ্য ইনফরমেশন ইজ ফ্যাকচুয়াল। কে বলবেন এটা? না এটা ফলস। আচ্ছা আপনি বলে দিলেন। আচ্ছা এটা ফলস কেন? ফলস কেন বলেন? রিলেভেন্সটা হচ্ছে ম্যাম মানে যে ইনফরমেশন দেখে ইউজার ম্যাম ডিসিশন নিতে পারে, এটা ডিসিশন নিবে মানে হচ্ছে যেটা ডিসিশন মেকিং এ ইমপ্যাক্টফুল হবে, রাইট? মানে ডিসিশন চেঞ্জ করে দিতে পারবে, সেটা হচ্ছে রেলিভেন্স। আর আমাদের এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রিলায়েবিলিটি। ঠিক আছে, মানে যেটা ফেথফুল রিপ্রেজেন্টেশন আমরা বলি, যে যা আছে হ্যাঁ যা আছে আমি তাই দেখাচ্ছি। এখানে কিন্তু এটা বলতেছে যে দ্য ইনফরমেশন ইজ ফ্যাকচুয়াল, হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ম্যাচেস হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, যা হয়েছে তাই আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে রিলায়েবিলিটি। তারপর the last one, a business owner's personal expense must be separated from expenses of the business to comply with accounting's economic entity assumption. এটা বলবেন জান্নাতুল ফেরদৌস মিম। ক্লাসে আছেন? মিম মাইশা জাহান। Yes, ma'am. আপনি একটু ট্রাই করেন তো 5 নাম্বারটা। True হবে। ট্রু হবে কিসের কারণে? ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনের কারণে। ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন বলে ওনারের পার্সোনাল এক্সপেন্স মাস্ট বি সেপারেটেড ফ্রম এক্সপেন্সেস অফ দ্য বিজনেস। শুনুন, আপনারা ক্লাসে আছেন মানে আপনারা ডেফিনেটলি কুইজও পারবেন, মিডও পারবেন, ফাইনালও পারবেন, মানে এটা আমি আপনাদেরকে একদম নিশ্চয়তা দিতে পারবো। পারবেন মানে পারবেনই, না পেরে কোথাও যাইতে পারবেন না। ঠিক আছে,
আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যানালাইজিং বিজনেস ট্রানজাকশন। আপনাদের কি বোথ সেকশনের সিআর অ্যাবসেন্ট? না ম্যাম, আসি তো আমি। শ্রাবন্তী রেসপন্স হ্যাঁ, করবেন? আমিও আছি ম্যাম। আমিটাকে রায়হান রায়হান আপনি না বাইরে গেছেন? ম্যাম, চলে আসছি একটু পরে আর কি, 5 মিনিট লেট হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি এই আজকে এখন শুরু করব। আপনাদের এতটুকু পর্যন্ত এই 11 স্লাইড 11 পর্যন্ত কভার করেছি, এখন বোথ সেকশন একসাথে। সো যারা শুনতেন মনোযোগ দিয়ে গত ক্লাসের কিছু টপিক, ওদের অনেক অনেক থ্যাঙ্কস। এখন আমরা আমাদের পার্ট শুরু করব, যেটা দুই সেকশন একসাথে করতেছেন। হ্যাঁ, ওকে। অ্যানালাইজিং বিজনেস ট্রানজাকশনস। এখন আমরা বিজনেস ট্রানজাকশনস অ্যানালাইসিস করব। এই পার্টটুকু, এই যে এখন থেকে যে নিচের দিকে যাব, প্রত্যেকটা স্লাইড একদম ভালো করে খেয়াল করবেন এভরিওয়ান, নাইলে কিন্তু বুঝবেন না। হ্যাঁ, এখন আমি ম্যাথের কিছু পার্ট কভার করব। সো আমি তাহলে শুরু করি। হ্যাঁ, ওকে। ট্রানজাকশন অ্যানালাইসিস। ট্রানজাকশন অ্যানালাইসিসে আমাদের কি দেখতে হয়? ফার্স্ট অফ অল ইভেন্টের ট্রানজাকশন কিনা, রাইট? জি ম্যাম। ট্রানজাকশন কিনা, সেক্ষেত্রে বাকিরা রেসপন্স করবেন ইভেন্টটা ট্রানজাকশন কিনা। আমি সেম ভয়েস শুনবো না শুধু। আচ্ছা, ইভেন্টটা ট্রানজাকশন কিনা, সেক্ষেত্রে আমাকে দেখতে হয় আমাদের অ্যাকাউন্টিং এর ইকুয়েশন করেছি না আমরা? জি ম্যাম। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ছিল? অ্যাসেট ইকুয়ালস লায়াবিলিটি প্লাস লায়াবিলিটি ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি। হ্যাঁ, এখন আমার এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা 100% কি হতে হবে? অ্যাকাউন্টিং ইকুয়েশনটা ব্যালেন্স মানে ম্যাচ হতে হবে, এটা বলেছি না? এবং প্রত্যেকটা ট্রানজাকশন 2 অর মোর কম্পোনেন্টস কি মানে ইফেক্ট করবে, ঠিক আছে? 2+ কম্পোনেন্টস পার ট্রানজাকশন, এটার একটা ইফেক্ট থাকবে, ঠিক আছে? মানে আমার প্রতিটা ট্রানজাকশনে দুটো বা তার থেকে বেশি কম্পোনেন্টস এর একটা ইমপ্যাক্ট থাকবে। ওই যে আমি বলেছি, আমি যখন ক্যাশে সেল করি তখন আমার জার্নালটা কি হয়, মানে ক্যাশে সেল করলে আমার কি হয়? ক্যাশ টাকা বাড়ে। আর যেহেতু আমার ইনকাম হচ্ছে, তখন আমি বলছি যে আমার সেলস রেভিনিউ ক্রেডিট হচ্ছে, মানে সেলস রেভিনিউ নামে একটা অ্যাকাউন্ট আসতেছে। তাহলে দুটো অ্যাকাউন্ট এখানে আসছে না? একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে কি সেলস রেভিনিউ। তাহলে এখানে দুটো কম্পোনেন্ট কি মানে দুটো কম্পোনেন্টের ইমপ্যাক্ট পড়ছে কিনা? পড়ছে। আচ্ছা দাঁড়ান, একটা মিনিট আমি একটু হোল্ড করি। দেখতে পাচ্ছেন? ক্যাশ সেলস 10,000 টাকা। তাহলে একবার কি হচ্ছে, কাহিনী কি হচ্ছে এখানে? ফার্স্ট অফ অল ক্যাশ ইনক্রিজ করলো, আর হচ্ছে এখানে সেলস রেভিনিউ ইনক্রিজ করলো, ঠিক আছে? সেলস রেভিনিউ ইনক্রিজ করলো। ধরেন এখানে 10,000, এখানে 10,000। ওকে, যদি এটা হয় যে এখানে 10,000 এখানে 10, দেখেন তো এখানে দুইটা করে ট্রানজাকশনের ইমপ্যাক্ট পড়ছে না? জি ম্যাম। দুইটা ট্রানজাকশনের ইমপ্যাক্ট পড়ছে। তাহলে এভরি ট্রানজাকশনে দুইটা করে কি আমার অ্যাকাউন্টে ইমপ্যাক্ট পড়বে। পাশাপাশি আমি যদি এটা এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটা আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা, সেটাতে যদি আমি এটার ইমপ্যাক্টটা দেখতে চাই, তাহলে আমার কি হবে? অ্যাসেট বাড়বে না? জি ম্যাম। জি ম্যাম। লায়াবিলিটি প্লাস লায়াবিলিটিস চেঞ্জ ওনার্স ইকুইটি, যেটা সেখানে আমার ইমপ্যাক্টটা হচ্ছে আমার 10,000 টাকা ক্যাশের কারণে আমার অ্যাসেট ইনক্রিজ করলো, আর লায়াবিলিটি তো জিরো। আর হচ্ছে আমার ওনার্স ইকুইটি কেন 10,000 টাকা বাড়লো? জাস্ট বিকজ অফ রেভিনিউ, রাইট? জি ম্যাম। জি ম্যাম। এই ইমপ্যাক্টটা, তাহলে কি আমি বুঝতে পারতেছি এটা একটা ট্রানজাকশন। ক্লিয়ার? এখন যদি বলেন যে তাহলে তিনটা করে অ্যাকাউন্টসে কিভাবে হিট করবে, এটা তিনটা করে অ্যাকাউন্টসে হিট করবে। ধরেন সেম ট্রানজাকশন দিয়ে যদি আমি বলি, সেলস হচ্ছে আপনার, আচ্ছা এটা একটু স্পেস দিয়ে করি। যেটা দেখাইলেন, এটা কি একটা ট্রানজাকশন কমপ্লিট হলো? একটা ট্রানজাকশন আমি দেখিয়েছি, যে ট্রানজাকশনে দুটো অ্যাকাউন্টস দেখেন, একটা ক্যাশ, একটা সেলস রেভিনিউ, বুঝছেন? একটা ক্যাশ অ্যাকাউন্টস, একটা হচ্ছে সেলস রেভিনিউ, দুইটা অ্যাকাউন্ট, মানে দিস ইজ আ ট্রানজাকশন এন্ড এই দুইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে দুটো অ্যাকাউন্ট আসলো। এই যে আমি যে এখানে বললাম,
আমি যে এখানে বললাম দুটো কম্পোনেন্টস পার ট্রানজাকশন, মানে প্রতি ট্রানজাকশনে অন্তত দুটো করে অ্যাকাউন্ট আসবে, ঠিক আছে? এই দুটো অ্যাকাউন্টই কিন্তু আমি এখানে দেখালাম। এখন আপনি এখানে লিখা যে 2+ কম্পোনেন্টস, মানে দুটোর বেশিও তো হতে পারে। এই যে দেখেন 2 or more কম্পোনেন্টস, তাহলে দুটোর বেশি হলে তখন কিভাবে হবে? তখন হবে হচ্ছে লাইক ধরেন আমি একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল সেলস হচ্ছে সেলস লিখলাম আমি 10,000। এই 10,000 এর মধ্যে একটা হচ্ছে ক্যাশ হচ্ছে 5,000, আর হচ্ছে অন অ্যাকাউন্ট মানে হচ্ছে এখানে বাকিতে হচ্ছে 5,000, ঠিক আছে? মানে আপনি টোটাল সেল করেছেন 10,000, 10,000 এর মধ্যে আপনার ক্যাশ সেলস হয়েছে কত? ক্যাশ সেলস হয়েছে 5,000, আর বাকিতে সেল করেছেন হচ্ছে 5,000। তাহলে এটার ইয়াটা কি হবে? মানে এখানে কয়টা অ্যাকাউন্ট আসবে? এক হচ্ছে আপনার ক্যাশ সেল হয়েছে, এটা আপনার জন্য একটা অ্যাসেট, ঠিক আছে? ক্যাশ সেল হয়েছে, এটা আপনার জন্য একটা অ্যাসেট, ধরেন 5,000। আর অ্যাকাউন্টস রিসিভেবল মানে যখন আমরা বাকিতে সেল করি তখন তো আমার একটা কি রিসিভেবল তৈরি হবে, মানে বাকিতে সেল করলে তো আপনি এই টাকাটা ইন ফিউচার পাবেন। এটা হচ্ছে 5,000। আর আরেকটা হচ্ছে আপনার সেলস রেভিনিউ, আপনার ইনকাম হয়েছে সেলস রেভিনিউ 10,000। দেখেন এই ক্যাশ, এটাকে ধরেন এটাকে আমরা যে ডেবিট ক্রেডিট বলতে গেলে এটা হচ্ছে ডেবিট, তারপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আমি আসবো কিভাবে ডেবিট ক্রেডিট ঠিক করতে হয়, নেক্সট ক্লাসে আমি এটা আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে ক্রেডিট, ঠিক আছে? এখন দেখেন এই যে ক্যাশ টাকা 5,000, অ্যাকাউন্টস রিসিভেবল 5,000, সেলস রেভিনিউ 10,000, 2+ কম্পোনেন্টস হলো, মিললো? জি ম্যাম। জি ম্যাম। এখানে আপনার যেরকম ক্যাশে এসেছে রেভিনিউ, ঠিক একইভাবে আপনার কিন্তু বাকিতেও এসেছে। দ্যাটস ওয়াই এখানে 2+ কম্পোনেন্টস। দেখেন 2+ কম্পোনেন্টস, এই যে ক্যাশ ডেবিট 5,000, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 5,000, সেলস রেভিনিউ 10,000। ক্লিয়ার? ম্যাম কেউ যদি বাকিতে বিক্রি করে যদি ওই টাকাটা না পাই তাহলে কি তার এই ট্রানজাকশন টাকাটা বাতিল হয়ে যাবে এটা? না না না, এখন তো আপনি যখন আপনি সেল করছেন তখন তো আপনি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিটে লিখছেন, এখানে তো আপনার আর কোনো অপশন নাই, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে যদি আপনার টাকাটা না পান তখন এটারও কাহিনী আছে, কাহিনীটা আমি পরে দেখাবো। মানে জিনিসটা হবে তখন আপনাকে তখন রাইট অফ করতে হয়, ঠিক আছে? মানে তখন আপনার রাইট অফ করতে হয় বলতে তখন আপনার জার্নালটা এরকম দাঁড়ায় যে আপনি হয়তোবা ওইটাকে দেখাচ্ছেন, মানে রাইট অফ এর জার্নাল দিতে হবে আলাদা করে, ওইটা আমি আপনাদেরকে পরে দেখাবো। ওইটা আপনাদের যখন আমি ওই যে ওয়ার্কশিট করাবো তখন দেখাবো। এখন আপনারা এত কিছু নিতে পারবেন না, মানে যখন আপনার টাকাটা পাবেন না। অ্যাকাউন্ট রিসিভেবল কি এখানে লায়াবিলিটি? অ্যাকাউন্টস রিসিভেবল আপনার জন্য অ্যাসেট, কারণ আপনি তো বাকিতে সেল করছেন, ইন ফিউচার তো আপনি টাকাটা পাবেন। ওকে ম্যাম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ম্যাম। বুঝতে পারছেন? এই যে দেখেন ক্যাশটা হচ্ছে আপনার জন্য অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবলটা আপনার জন্য অ্যাসেট, আর এটা হচ্ছে আপনার জন্য ইনকাম মানে রেভিনিউ। বুঝতে পারছি ম্যাম, একটু ভুলাই ফেলছিলাম আর কি। সমস্যা নেই। পেয়েবল রিসিভেবল হলো লায়াবিলিটি। এখন ধরেন আপনার যে এই অ্যাসেট লায়াবিলিটি ওনার সিকিউরিটির যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে কি হচ্ছে? সেই ইকুয়েশনে হচ্ছে দেখেন এই ইকুয়েশনের মধ্যে আপনার 5,000 ক্যাশ বাবদ বাড়ছে না, প্লাস কি 5,000 আপনার কি এটাও আপনার জন্য অ্যাসেট। তা আপনি একসাথে কি লিখতে পারেন যে আপনার অ্যাসেট কত? অ্যাসেট আপনি 10,000 লিখতে পারেন, ঠিক আছে? ইকুয়ালস টু দিলাম, দিয়ে হচ্ছে আমার লায়াবিলিটি 0, আর এই যে দেখেন আপনার ওনার সিকিউরিটি হচ্ছে 10,000। বুঝছি? জি ম্যাম। ওকে, এটা যদি বুঝে থাকি তাহলে আমার এই স্লাইডটা ক্লিয়ার। জি ম্যাম। ম্যাম এখানে একটু ট্রানজাকশনে মানে একটু কনফিউশন আছে, মানে ট্রানজাকশন বলতে কি মানে পুরো প্রসেসটা মানে ইকুয়েশনটা কমপ্লিট হওয়ার পর ওইটাকে কি আমরা ট্রানজাকশন বলবো, নাকি সেলস এর জন্য যে 10,000 টাকা নিয়েছেন আবার রেভিনিউ এর জন্য যে 10,000 নিয়েছেন দুইটাকে আলাদা আলাদা ভাবে ট্রানজাকশন বলে? ইকুয়েশনটা ব্যালেন্স হলে আমরা এটা ট্রানজাকশন বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, ধরেন এই যে এটা আপনার জন্য একটা বিজনেসের ইভেন্ট না, যে আপনার ক্যাশে সেল হয়েছে 10,000 টাকা। এটা তো আপনার জন্য একটা ইভেন্ট, মানে লাইক বিজনেসে নরমাল তো অনেক ইভেন্ট ঘটতে পারে। এখন এই ইভেন্টটা, এই পার্টিকুলার ইভেন্ট ধরেন এটা বা এটা আপনার জন্য ট্রানজাকশন তখনই হবে যখন আপনার এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন না, সেই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা যখন ম্যাচ হয়। লাইক দেখেন বাম সাইডে আমার যে অ্যাসেট, সেই অ্যাসেটের ব্যালেন্স 10,000, ডান সাইডে আমার যে ব্যালেন্স, সেই অ্যাসেট সেই ব্যালেন্সটা হচ্ছে 10,000। বোথ সাইড ইকুয়েশন ম্যাচ হলো না, তাহলে এটা আপনার জন্য ট্রানজাকশন। এই যে এটা আপনার জন্য ট্রানজাকশন।
ঠিক আছে। আর আপনি এই যে এখানে কনফিউশন যে এটা তাহলে কি, এটা মানে প্রত্যেকটা ট্রানজেকশন মিনিমাম 2টা অ্যাকাউন্টকে হিট করে। এখানে দেখেন 2টা অ্যাকাউন্টকে হিট করেছে, আমি কিন্তু বলেছি মিনিমাম, এর মানে এখানে 2টো অ্যাকাউন্টকে হিট করতে পারে, তার থেকে বেশিও করতে পারে। এই যে দেখেন এখানে 3টা অ্যাকাউন্টকে হিট করেছে। দিস অল আর অ্যাকাউন্ট, হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাকাউন্ট, হিসাব। আর এটা হচ্ছে পুরোটা একটা ট্রানজেকশন। কিভাবে ট্রানজেকশন হচ্ছে, ফার্স্ট অফ অল এটা একটা বিজনেস ইভেন্ট, সেটা আমার ক্রাইটেরিয়া ম্যাচ করেছে দেখে এটা এখন একটা ট্রানজেকশন। ক্লিয়ার? জি ম্যাম, এবার ক্লিয়ার। ওকে, বুঝছেন আশা করি। এখন আমি আপনারা একটা কাজ করেন, আপনারা এগুলো একটু পড়েন, হ্যাঁ আমি তারপর আপনাদেরকে এক্সপ্লেনেশন দিচ্ছি, আগে একটু পড়েন। ম্যাম পড়া ডান, কিন্তু কিছুই বুঝি নাই। না বোঝাটাই স্বাভাবিক। ম্যাম লাস্টেরটা ওটা কি বলছে? আচ্ছা সমস্যা নেই, প্যারা খাবেন না। ওকে, সফট বাইট এসে এটা একটা কোম্পানি, মানে এটা কিন্তু কোম্পানি, এটা কিন্তু কোনো সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস না। সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস আর কোম্পানির মধ্যে ডিফারেন্স আমি আপনাদেরকে পড়াবো। এটা কিন্তু এই চ্যাপ্টারে ছিল, কিন্তু আমি যেহেতু বিজনেসের পার্টও আপনাদেরকে কভার করবো, এই জন্য এই অ্যাকাউন্টিং এর মধ্যে বিজনেস ঢুকাই নেই। আচ্ছা দেখেন, শুনতেছেন তো আমার কথা না? জি ম্যাম। আচ্ছা এখানে আমি বলি, ফার্স্ট অফ অল প্রথম যে ট্রানজাকশনটা, সেই ট্রানজাকশন হচ্ছে শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট। লাইক আপনার যদি একটা যে নরমাল একটা বিজনেস, হ্যাঁ একদম নরমাল, ওই যে খুচরা খুচরা আমরা বলি না, পাইকারি খুচরা, বা আমরা যে রিটেল শপগুলোতে যাই যেখানে একজন মাত্র ওনার থাকে, সেগুলো তো কোম্পানি না, রাইট? জি। আপনি যদি যে নিউ মার্কেটের কোনো দোকানে আসেন, এখানে কি কোনো কোম্পানি থাকাটা স্বাভাবিক? না। না। আবার আপনি যদি বসুন্ধরায় যান, মানে বসুন্ধরা আমি একদম শপিং কমপ্লেক্স ইয়ার মলের কথাই বলতেছি, সেখানে আপনি যে শপিং করতে যান, সেখানে সেটা কি কোনো কোম্পানি? না ম্যাম। বসুন্ধরা গ্রুপের কথা বললে সেটা কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন যে কোম্পানি, এই যদি একটা বিজনেস যদি কোনো কোম্পানি হয়ে থাকে এবং শেয়ার হোল্ডাররা যদি সেই বিজনেসে ইনভেস্ট করে, শেয়ার হোল্ডাররা যদি বিজনেসে ইনভেস্ট করে, আমরা জানি যে বড় বড় কোম্পানিগুলোতে শেয়ার হোল্ডাররা ইনভেস্ট করে, এটা তো জানি। জি জি ম্যাম, অ্যাট লিস্ট শার্ক ট্যাঙ্ক দেখার এটাই সুবিধা। জি, শার্ক ট্যাঙ্ক দেখার এটাই সুবিধা হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ শেয়ার হোল্ডাররা যদি ইনভেস্ট করে, তাহলে কি ধরেন শেয়ার হোল্ডাররা ইনভেস্ট করছে, ধরেন আপনি একজন শেয়ার হোল্ডার, আমি একজন শেয়ার হোল্ডার, আপনার বন্ধু একজন শেয়ার হোল্ডার, আমরা সবাই মিলে কি করছি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ইনভেস্ট করছি, ঠিক আছে? বা আমরা সবাই মিলে, আমি কেন স্কয়ার বেক্সিমকোর কথা বলতেছি এগুলো আপনারা শুনেন রীতিমতো,
হ্যাঁ, স্কয়ারের ধরেন স্কয়ার কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি, ঠিক আছে। এখন আমরা শেয়ার হোল্ডাররা যখন স্কয়ারে ইনভেস্ট করি তখন কি ইনিশিয়ালি ক্যাশ একটা ইনজেকশন, ক্যাশ ইনজেকশন মানে হচ্ছে ওখানে কি ক্যাশ যাচ্ছে না 15,000 টাকার। জি ম্যাম। ওকে, তাহলে এটার ইফেক্ট কি হবে ওই কোম্পানিটার জন্য? এটার ইফেক্ট কি হবে? আপনার জন্য না, আমরা সব কিছু বিজনেস সেন্ট্রিক চিন্তা ভাবনা করব। বিজনেসের ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট কি হবে? ক্যাশ টাকা বাড়বে না 15,000 টাকা, 15,000 টাকা বাড়বে। 15,000 টাকা বাড়বে। আর এখানে আপনি বলতে পারেন যে এখানে তো আসলে ওনার্স ইকুইটি মানে ক্যাপিটালটা বাড়ার কথা 15,000, কেন এখানে শেয়ার ক্যাপিটাল লেখা 15,000? রিজনটা কি? ধরেন কোম্পানির ক্ষেত্রে কোম্পানির যে ক্যাপিটালটা, সেই ক্যাপিটালটা আসতে পারে ধরেন ফ্রম শেয়ার, ফ্রম বন্ড অর ফ্রম ডিবেঞ্চার, হ্যাঁ, অথবা হতে পারে অন্যান্য ফ্রম ডেট ক্যাপিটাল থেকে আসতে পারে। ধরেন এক মালিকানা বিজনেসের ক্ষেত্রে আমি যদি বলি, লাইক ধরেন সোল প্রপার্টিশিপ বিজনেসের ক্ষেত্রে আমরা জাস্ট বলি হচ্ছে ক্যাপিটাল বা ওনার্স ক্যাপিটাল বলি। যখন সেটা কোম্পানি হয় তখন আমরা লিখি হচ্ছে শেয়ার ক্যাপিটাল। সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে কি ওনার্স ক্যাপিটাল, আর যখন কোম্পানি হয় তখন আমরা কি লিখি শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে? আচ্ছা, আপনারা হয়তো বুঝতে ম্যাম আরেকবার একটু শেয়ার ক্যাপিটালটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। দেখেন এখানে দেখেন আমরা ওনার্স ইকুইটি সমান কি পড়ছি? ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং মাইনাস ড্রয়িংস, এটা পড়ছি না? জি ম্যাম। এটা যদি ধরেন এই যে এটা যদি ধরেন কি হলো, এটা যদি সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে হয়, সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে আমরা লিখি এটাকে ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। এটা কিসের ক্ষেত্রে? যদি সোল প্রপার্টিশিপ হয় তখন আমরা লিখি। সোল প্রপার্টিশিপ মানে হচ্ছে ধরেন যেখানে মালিক একজন, প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে। আমার মনে হয় মানাটা ভুল হয়েছে। কিন্তু বলতে পারেন যে এখন যদি আমার কোম্পানি হয়, কোম্পানির ক্ষেত্রে কি? কোম্পানির ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে ওনার্স ক্যাপিটাল না, তখন আমরা লিখি শেয়ার ক্যাপিটাল। বুঝতে পারছি? মানে এই ক্যাপিটালটার নামই তখন আমরা লিখি শেয়ার ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। এখানে আমরা মাইনাস ড্রয়িংস লিখবো না, এখানে আমরা লিখবো মাইনাস ডিভিডেন্ড। এটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে। এখন আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, সমস্যা নেই, ভয় পাবেন না। দেখেন এই যে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটির ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে দেখেন তো, এটার ক্ষেত্রে দেখেন তো, যখন মালিক বিজনেসে ইনভেস্ট করে তখন কি ক্যাপিটাল বাড়বে না? এই ওইর মধ্যে কোনটা বাড়বে? কি হবে? ক্যাপিটালটা বাড়বে না? জি ম্যাম। রেভিনিউ এক্সপেন্স ড্রয়িংস তো আসবে না, এটা ডেফিনেটলি ক্যাপিটালে আসবে। এখন যেহেতু এটা আমার কোম্পানি, শেয়ার তো নরমাল বিজনেসে আসে না, শেয়ার কোম্পানিতে আসে, দ্যাটস ওয়াই আমার এই ক্যাপিটালের নামটা জাস্ট শেয়ার ক্যাপিটাল লিখছি আমরা। ক্লিয়ার? জি ম্যাম। ক্লিয়ার ম্যাম। ক্লিয়ার। এখন বলতে পারেন ড্রয়িংস এর নাম কেন চেঞ্জ হয়ে গেল? ড্রয়িংস এর নাম চেঞ্জ হলো ধরেন আপনি যখন একটা সোল প্রপার্টিশিপ বিজনেস হয় তখন আপনার বিজনেস থেকে যদি আপনি কোনো টাকা নেন, টাকা তো তুলতেই পারেন। আপনার এমন হতে পারে যে আপনার কোনো একটা ইন্স্যুরেন্স আছে, আপনি সেই ইন্স্যুরেন্সের ফি দিতে আপনার নিজের বিজনেসের যে ড্রয়ার বা ক্যাশিয়ার, সেখান থেকে আপনি কি করলেন? কিছু টাকা ক্যাশ নিয়ে গেলেন, আপনার বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা আপনি উইথড্র করলেন, ঠিক আছে? তখন সেটা নরমালি একদম ড্রয়িংস এর মধ্যে পড়বে। কিন্তু যদি সেটা কোনো কোম্পানি হয়ে থাকে, কোম্পানি থেকে যারা শেয়ার হোল্ডার তারা কি যে কোম্পানিকে বলতে পারে আমার 5,000 টাকা লাগবে, আমাকে 5,000 টাকা দাও? না ম্যাম। এটা কখনোই করতে পারবে না, বিকজ ডিউ প্রসেসে আপনি এখানে ইনভেস্ট করছেন, আবার ডিউ প্রসেসেই কিন্তু আপনাকে এখান থেকে টাকা নিতে হবে। তো আপনি ডিউ প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করেছেন সেই কোম্পানি কিন্তু আপনাকে ডেফিনেটলি কি দিবে? ইয়ার এন্ডে ডিভিডেন্ড দিবে, ঠিক আছে? ইয়ার এন্ডে ডিভিডেন্ড দিবে। এই যে ডিভিডেন্ডটা আপনি বিজনেস থেকে পেলেন, এটাই আপনার জন্য কোম্পানির ক্ষেত্রে ড্রয়িংস। কারণ আপনি নরমালি কিন্তু কোনোদিনও কোনো কোম্পানিতে গিয়ে বলতে পারবেন না যে আমি কোম্পানিতে ইনভেস্ট করছি, আমার এখন 2,000 টাকা লাগবে, আমাকে 2,000 টাকা দাও। দিবে না, মানে এটা সম্ভবই না, এটা কোনো প্রসেসেই পড়ে না। তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আপনি যে ওই কোম্পানি থেকে
ইয়ার এন্ডে কিছু টাকা ডিভিডেন্ড পাবেন, ওই ডিভিডেন্ডটাই হচ্ছে কোম্পানির ক্ষেত্রে ড্রয়িংস। ক্লিয়ার? কিছুটা, আচ্ছা সমস্যা নাই। ক্যাপিটালের পার্টটা তো বুঝছেন? জি ম্যাম। ওকে, দেখেন শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট ইনিশিয়াল ক্যাশ ইনজেকশন অফ 15,000 ফর শেয়ারস। এক্ষেত্রে ইফেক্টটা হচ্ছে ক্যাশ টাকা 15,000 বাড়লো, শেয়ার ক্যাপিটাল 15,000 বাড়লো। ক্লিয়ার এটা? শেয়ার ক্যাপিটালের হ্যাঁ, শেয়ার ক্যাপিটালের কারণে কি হলো, আমার অ্যাসেট, এই ট্রানজাকশনের কারণে আমার অ্যাসেট বাড়লো, আর কি ওনার সিকিউরিটিটা বাড়লো, রাইট? জি ম্যাম। জি ম্যাম। ওকে, বাকিরা রেসপন্স করবেন। আমি শুধু সাইফুরের আওয়াজ শুনি আর আরেকজনকে চেহারা মনে আছে কিন্তু নাম মনে নেই। আচ্ছা দেখেন, ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট। ইকুইপমেন্ট প্রকিউরমেন্টটা কি? ইকুইপমেন্ট কি জানেন? ইকুইপমেন্ট হচ্ছে ধরেন আপনার অফিসের কম্পিউটার, আপনার অফিসের প্রিন্টার, হ্যাঁ আপনার মানে তারপরে যে ফটোকপি মেশিন থাকে না, প্রত্যেকটা বড় বড় কোম্পানিতে কিন্তু আপনার প্রিন্টার, ফটোকপি মেশিন এগুলো থাকে। ম্যাম এখানে ফার্নিচারও মানে হচ্ছে মানে টুল হিসেবে ধরা হবে না? ফার্নিচার ইকুইপমেন্ট না, ফার্নিচার হচ্ছে আপনার, এটা আলাদা, মানে ফার্নিচার আলাদা করে একটা অ্যাসেট। ওকে, বুঝাতে পারছি? ফার্নিচার আলাদা একটা অ্যাসেট, এই যে আপনারা এখানে এইখানে আপনারা একটা ক্যালকুলেটর দেখতেছেন না, এই ক্যালকুলেটরটা পড়বে হচ্ছে সাপ্লাইজে। বুঝতে পারছি। আচ্ছা, ইকুইপমেন্টের আন্ডারে এই যে আমি যেটা বললাম আপনার কি হতে পারে, আপনার মাউস, আপনার প্রিন্টার, এগুলো হচ্ছে আপনার জন্য ইকুইপমেন্ট। তাহলে অ্যাকোয়ার্ড টুলস ফর 7,000 ক্যাশ, যখন আপনি একটা ইকুইপমেন্ট কিনবেন, আমি অ্যাসেটের ডেফিনিশন কি দিয়েছিলাম, যে অ্যাসেট আমাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দিবে, রাইট? জি ম্যাম। জি ম্যাম। যখন ইকুইপমেন্ট আপনি প্রকিউর করবেন, মানে ইকুইপমেন্ট কিনবেন ফর ক্যাশ, ক্যাশ টাকা দিয়ে কিনবেন, তখন আপনার ক্যাশ 7,000 কমে যাবে না? জি ম্যাম। আর আপনার ইকুইপমেন্ট নামে, ইকুইপমেন্টের জন্য কি আপনার আবার 7,000 টাকার অ্যাসেট বাড়বে না? জি ম্যাম। ওকে, তাহলে আমি যদি এখন আপনি বলেন যে ইকুয়েশনে কি প্রভাব পড়বে, ইকুয়েশনে পড়বে হচ্ছে লাইক ধরেন ইকুইপমেন্ট অ্যাসেট রিমেইন প্লাস হচ্ছে 7,000 বাড়বে, অ্যাসেট কি হবে 7,000 কি হবে বাড়বে, আবার অ্যাসেটই কি 7,000 কমবে। ক্লিয়ার? কারণ ওই যে আপনার ক্যাশ কমলো 7,000 আর 7,000 টাকার আপনার ইকুইপমেন্ট বাড়লো, আর এই সাইডে কি হলো, এই সাইডে হবে হচ্ছে 0 প্লাস 0। ঠিক আছে? বুঝতে ম্যাম পারছেন? তাহলে তো এটা ট্রানজাকশন না। ট্রানজাকশন এটা। ট্রানজাকশনের মেন শর্ত কি এখানে অ্যামাউন্ট বাড়া কমা? নো, দুই সাইড ম্যাচ হওয়া। 7,000 প্লাস হওয়া, 7,000 মাইনাস হলো, আলটিমেটলি তো কি হলো, আলটিমেটলি এটা 0 ইকুয়ালস টু 0 প্লাস 0। এবার ট্রানজাকশন। ট্রানজাকশন। ওকে, এখন আসি দেখেন, ইকুইপমেন্ট যখন আপনি প্রকিউর করতেছেন তখন আপনার ক্যাশ টাকা 7,000 কমলো, ইকুইপমেন্ট 7,000 বাড়লো। দেন আসি 3 নাম্বার, সাপ্লাইজ অন ক্রেডিট। সাপ্লাইজ অন ক্রেডিট, অন ক্রেডিট কথাটা থাকার মানেই হচ্ছে আপনি বাকিতে করেছেন, এটা যাতে মনে থাকে। ঠিক আছে? আর এই যে প্রকিউরমেন্ট, এই প্রকিউরমেন্ট, ইকুইপমেন্ট তো প্রকিউরমেন্ট হতে পারে আপনার ক্যাশেও হতে পারে, বাকিতেও হতে পারে। আপনি ইকুইপমেন্ট নিতেই পারেন যে আপনি টাকা পরে দিবেন, কিন্তু এই যে এখানে ক্যাশ বলে দেওয়াতে আপনি কিন্তু সেটাকে ক্যাশেই প্রকিউর করেছেন। ঠিক আছে? ইনিশিয়াল ক্যাশ ইনজেকশন বলাতে আপনি ক্যাশটাকে কিন্তু বাড়িয়েছেন। আর এখানে সাপ্লাইজ অন ক্রেডিট হওয়ার কারণে আপনি কি করেছেন, 1,600 টাকার সাপ্লাইজ কিনেছেন অন অ্যাকাউন্ট। অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট এসব কথা বলার মানেই হচ্ছে আপনার বাকিতে। তো এতে করে কি হবে, সাপ্লাইজ আপনার জন্য একটা অ্যাসেট না? সাপ্লাইজ কি হতে পারে, যে আমাদের স্ট্যাপলার আছে না, স্ট্যাপলার, আমরা যে স্ট্যাপলার ইউজ করি, পাঞ্চ মেশিন ইউজ করি, তারপর ক্যালকুলেটর ইউজ করি, হ্যাঁ। সাপ্লাইজ আর ইকুইপমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ইকুইপমেন্ট নরমালি একটু এক্সপেন্সিভ হয়, আর সাপ্লাইজ হচ্ছে একটু কম এক্সপেন্সিভ হয়, বাট আমাকে লং টার্মে বেনিফিট দেয়। মানে লং টার্ম না, আসলে ভালোই বেনিফিট দেয়, নট লং টার্ম, মানে শর্ট টার্মে বেনিফিট দেয়। ঠিক আছে? আরেকবার হচ্ছে ইকুইপমেন্টটা হচ্ছে আপনার লং টার্ম অ্যাসেট, আর সাপ্লাইজ হচ্ছে আপনার শর্ট টার্ম অ্যাসেট।
ঠিক আছে। এখন ইকুইপমেন্টের মধ্যে আমি কিন্তু বলেছি যে কি কি ইকুইপমেন্টে পড়তে পারে। আর সাপ্লাইজে পড়বে লাইক আপনার ক্যালকুলেটর, ওই যে আমরা পাঞ্চ মেশিন ইউজ করি, তারপর হচ্ছে আপনার হতে পারে হচ্ছে না মাউস পড়বে না, মাউস পড়বে হচ্ছে ইকুইপমেন্টের মধ্যে। অফিস ইকুইপমেন্ট মাউস কি অফিস? হ্যাঁ, অফিস ইকুইপমেন্টে পড়বে মাউস। আর সাপ্লাইজের আন্ডারে পড়বে ওই যে বললাম আমি ক্যালকুলেটর, তারপরে হচ্ছে ওই যে মার্কার, তারপরে হ্যাঁ মার্কার পড়বে আবার সাপ্লাইজের, হ্যাঁ সাপ্লাইজের মধ্যে ফেলতে পারেন, সমস্যা হবে না এটা। তাহলে পারচেজড 1600 সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, মানে আপনি বাকিতে কিনেছেন, তো সাপ্লাইজ আপনার জন্য একটা অ্যাসেট, আপনার অ্যাসেট বাড়লো সাপ্লাইজ 1600 টাকা। আর অ্যাকাউন্টস পেয়েবল, পেয়েবল কেন বলছি, আমি দুইটা টার্মের কথা কিন্তু অলরেডি বলেছি। অ্যাকাউন্টস রিসিভেবল একটা, অ্যাকাউন্টস পেয়েবল একটা। রিসিভেবল আর অ্যাকাউন্টস পেয়েবল দুইটা টার্ম কি? অ্যাকাউন্টস রিসিভেবল মানে হচ্ছে যখন আপনি কোনো কিছু বাকিতে সেল করেন তখন কি আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এটা আপনার জন্য অ্যাসেট। ঠিক আছে। আর অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে যখন আপনি কোনো কিছু বাকিতে কেনেন, এটা আপনার লায়াবিলিটি, এটা হচ্ছে লায়াবিলিটি। ঠিক আছে। তাহলে এখন দেখেন আপনার ইকুয়েশনে কি প্রভাব পড়বে। ইকুয়েশনে পড়বে হচ্ছে, ইকুয়েশনে কি প্রভাব পড়বে, এই এই ইয়াটার কারণে, ট্রানজাকশনটার কারণে আপনার সাপ্লাইজ মানে আপনার 1600 হচ্ছে অ্যাসেট বাড়বে আর হচ্ছে লায়াবিলিটি 1600 বাড়বে। ভেরি গুড। 0 আপনারা ইজিলি ট্যাবুলার সামারিটা পারবেন, আপনাদের দেখবেন ফার্স্ট মিডে ট্যাবুলার সামারি আসতেছে, সো আপনারা ট্যাবুলার সামারি পারবেন যদি এই ট্রানজাকশন বুঝেন। এখন দেখেন পরেরটা, সার্ভিসেস রেন্ডার্ড ফর, এই তিনটা ক্লিয়ার কিনা আগে বলেন সবাই। ম্যাম দুই নাম্বারটা একটু বুঝতে সমস্যা হয়েছে, ইকুয়েশনের দুই সাইডে কেমনে হিট করলো যদি একটু বুঝাই দিতেন। এই যে ইকুইপমেন্ট প্রকিউরমেন্টটা, জি ইকুয়েশনের দুই সাইডে কেমনে হিট করলো। ফার্স্ট অফ অল ইকুইপমেন্ট আমার জন্য অ্যাসেট, এটা বুঝছি আমি। জি ম্যাম। আচ্ছা, আর এই ইকুইপমেন্ট আপনি কিভাবে প্রকিউর করেছেন? ক্যাশ টাকা দিয়ে। ইকুইপমেন্টটা যে পারচেজ করলেন এটা ক্যাশ টাকা দিয়ে পারচেজ করেছেন না? জি ম্যাম। ওকে, তাহলে ইকুইপমেন্ট আপনার জন্য অ্যাসেট, ক্যাশও আপনার জন্য অ্যাসেট। তাহলে এখন দেখেন ইকুইপমেন্ট আপনার জন্য অ্যাসেট মানে 7000 টাকার অ্যাসেট বাড়লো, আবার যেহেতু ক্যাশ টাকা দিয়ে কিনেছেন আবার 7000 টাকার অ্যাসেট কমলো, আলটিমেটলি কত থাকলো? 0 থাকলো না? জি ম্যাম। বোথ সাইড সেম আছে না? শুনেন আরেকবার আমি একটু ক্লিয়ার করি। একটা ট্রানজাকশনের মানে আমার বাম সাইডে যেভাবে ইমপ্যাক্ট করবে ডান সাইডেও ইমপ্যাক্ট তাই পড়বে, কিন্তু কথা হচ্ছে আপনার কোশ্চেন থাকতে পারে যে কোনো এক সাইডে কি এটার ইমপ্যাক্ট থেকে যেতে পারে? হ্যাঁ থাকতে পারে। আপনার মেন পারপাসটা হচ্ছে বোথ সাইড ম্যাচ করা, বোথ সাইড তো ম্যাচ করলো। বুঝতে পারছেন না? আচ্ছা ধরেন আমি নিজে থেকে আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, স্যালারিজ অ্যাক্রুড 5000, এটার মানে কি জানেন? মানে আপনার স্যালারি বাকি আছে, মানে স্যালারি বাকি আছে বলতে আপনার তো, আপনি তো কোম্পানি চিন্তা করছেন, মানে আপনার 5000 টাকার স্যালারি এমপ্লয়িকে দিতে হবে। তখন আপনার জার্নাল, মানে জার্নাল বলতে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে জার্নাল বলে ফেলবো যেহেতু জার্নালে এখন আসি নাই, তারপরে দেখেন আপনার অ্যাকাউন্টস কি পড়বে। অ্যাকাউন্টস পড়বে হচ্ছে স্যালারিজ, আর আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে স্যালারিজ পেয়েবল। স্যালারিজ পেয়েবল, পেয়েবল কেন? স্যালারি দেওয়া বাকি আছে, তাহলে স্যালারি তো আপনার জন্য ফার্স্ট অফ অল একটা এক্সপেন্স, আর স্যালারিজ পেয়েবলটা হচ্ছে আপনাকে এই টাকাটা দিতে হবে। তাহলে স্যালারিজ হচ্ছে আপনার জন্য ফার্স্ট অফ অল একটা এক্সপেন্স, আর স্যালারিজ পেয়েবল এখানে আপনার 5000 টাকা আপনাকে দিতে হবে ইন ফিউচার। তাহলে দেখেন এই স্যালারি কি নরমালি আপনার জন্য একটা এক্সপেন্স, রাইট? এক্সপেন্স না? জি ম্যাম। এক্সপেন্স। আর এখানে স্যালারিজ পেয়েবলটা হচ্ছে আপনার জন্য একটা লায়াবিলিটি, ঠিক আছে? কারণ এই টাকাটা আপনাকে দিতে হবে। ওই যে পেয়েবল টার্ম যেখানে দেখবেন সেটাই আমার জন্য লায়াবিলিটি, ঠিক আছে? তাহলে স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ পেয়েবল, লায়াবিলিটি। এখন আমার কথা হচ্ছে এটা ইকুয়েশন ইমপ্যাক্টটা দেখেন। ইকুয়েশন ইমপ্যাক্টটা হচ্ছে
এখানে লিখতে হচ্ছে ইকুয়েশন ইমপ্যাক্ট হচ্ছে দেখেন অ্যাসেটে তো কোনো চেঞ্জেস নাই রাইট? না ম্যাম, অ্যাসেটে কোনো চেঞ্জেস নেই। হ্যাঁ, এখন দেখেন এখানে 5000 এর কারণে কি আমার লায়াবিলিটি বাড়লো না? মানে বেসিক্যালি স্যালারিজ পেয়েবল এর কারণে আমার লায়াবিলিটি বাড়লো না? জি ম্যাম। বাড়লো। জি এখন এখানে দেখেন আপনার স্যালারি তো আপনার জন্য একটা এক্সপেন্স না? হ্যাঁ জি, জি ম্যাম। এক্সপেন্স আবার ওনার সিকিউরিটিকে কি করে, কমায় নাকি বাড়ায়? কমায়। কমায়। কমায়, এটুক বুঝছেন? জি ম্যাম। যিনি কোশ্চেন করছেন উনি বুঝছেন? জি ম্যাম, বুঝতে পারছি। 5000 মাইনাস, এখন আমাদের অ্যাকাউন্টিং এ আমরা ব্রেকেট কখন দেই? যখন আমরা কোনো মাইনাস ফিগার দেখাতে চাই তখন আমরা ব্রেকেট দিই 5000। সো আলটিমেটলি কত? 0 সমান 0। ক্লিয়ার? জি ম্যাম, এটা একটা ট্রানজাকশন। ট্রানজাকশন। এখন দেখেন এই যে আপনি আপনার কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা না মানে আমার মতে আপনার এখানে একটা কোশ্চেন থাকতে পারতো, সেটা হচ্ছে যে আমার বোথ সাইডে কি অ্যামাউন্ট আসতে হবে? নট নেসেসারি। আগেরটাতে কি দেখেছি এখানে একটা ইকুয়েশন ব্যালেন্সড করছে আর কি, বুঝতে পারছি। হ্যাঁ, ব্যালেন্স হয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে ডান সাইডে ইমপ্যাক্ট হয়ে আলটিমেটলি দুই সাইড ম্যাচ করে যাচ্ছে, শুধু ডান সাইডের ইমপ্যাক্ট দেখলাম আমরা এখানে। ম্যাম এক মিনিট পরে তো মিটিং এর টাইম শেষ হয়ে যাবে, আরেকটা নিউ লিংক দিলে ভালো হতো না? আরেকটা লিংক দিলে ভালো হতো। জি ম্যাম, ক্লাস এখনই 5 সেকেন্ডের মধ্যে টাইম। ওকে, ঠিক আছে, আমি দিচ্ছি। শ্রম দিয়ে বলতে এখন আপনি যখন স্যালনে যান আপনাকে কি সার্ভিস দেন ওরা? ওরা তো কোনো প্রোডাক্ট সেল করে না, সার্ভিস সেল করে, রাইট? বুঝতে পারছি। বা আপনি যখন কোনো একজন আর্কিটেকচারের কাছে যান সে কি আপনাকে ওই ডিজাইনটা করে দেয়? এটা তো কি, তার তো কোনো প্রোডাক্ট না, এটা তো তার সার্ভিস। তো সেক্ষেত্রে আপনি ক্যাশ কেন ইয়ে করলো, ক্যাশ টাকা আপনার জন্য অ্যাসেট বাড়লো। আর রেভিনিউর কারণে রেভিনিউ কোথায় যায়? ওনার সিকিউরিটিতে। ওনার সিকিউরিটিতে যায়। রেভিনিউ যায় হচ্ছে ওনার সিকিউরিটিতে। দেখেন এই যে অ্যাসেট বাড়লো আর হচ্ছে ওনার সিকিউরিটি বাড়লো, এই যে আমি দেখিয়েছি না, এই যে রেভিনিউর কারণে আমার ওনার সিকিউরিটি বাড়ে। ক্লিয়ার? ওকে, এখন দেখেন অ্যাডভার্টাইজিং ডেট, তাহলে 4 নাম্বার পর্যন্ত ক্লিয়ার। এরপরে আসি হচ্ছে অ্যাডভার্টাইজিং ডেট ফর 250। আচ্ছা, অ্যাডভার্টাইজিং ডেট মানে কি? মানে ধরেন আপনি কোন একটা অ্যাডভার্টাইজমেন্টের সার্ভিস নিলেন, কিন্তু ওই টাকাটা, ডেট কথাটার মানেই হচ্ছে কারো কাছ থেকে টাকা না দিয়ে সুবিধাটা নিছেন, ঠিক আছে? লাইক আপনি কারো কাছ থেকে কোন একটা অর্গানাইজেশন থেকে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট, হতেই পারে যে আপনার কোম্পানির একটা বিলবোর্ড আপনি লাগাইছেন, এখন ওইটা নিছেন ঠিকই কিন্তু আপনি টাকাটা পে করেন নাই। এতে করে কি হবে? আপনার এক্সপেন্স বাড়লো। আর কি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স একটা, আর আরেকটা হচ্ছে পেয়েবল আরেকটা। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম ওটা লায়াবিলিটি হবে না? হ্যাঁ, পেয়েবলটা লায়াবিলিটি হবে। অ্যাডভার্টাইজিং ডেট ফর এক্সাম্পল এখানে ছিল কত, 200 আছে, তাহলে এটা হবে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আর আরেকটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল। ইয়েস, ভালো বুঝছেন। দেখেন 200 টাকা আমি বলতেছি তো, আপনারা হচ্ছে আপনার কাউন্টার সেকশন বলতেছি ইয়াতে কমার্সের স্টুডেন্টদের কাছে যাবেন, ওদের থেকেও ভালো বুঝে পারবেন। দেখেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 200 আর হচ্ছে অ্যাডভার্টাইজিং পেয়েবল 200। এতে করে আপনার ইমপ্যাক্টটা কি? ইমপ্যাক্টটা হচ্ছে সরি, লায়াবিলিটি ম্যাম বাড়বে 200 টাকা, $200, আর হচ্ছে এখানে আমার এক্সপেন্স বাড়বে, অ্যাসেট এক্সপেন্স মানে তো মাইনাস হচ্ছে এক্সপেন্স 200। জি ম্যাম। অ্যাসেটে কোনো ইমপ্যাক্ট নাই, রাইট? না ম্যাম, অ্যাসেটে কোনো ইমপ্যাক্ট নেই।
অ্যাসেটে কোনো ইমপ্যাক্ট নাই, লায়াবিলিটি 200, আর এটার কারণে আমার ওনার সিকিউরিটি কমে যাবে 200। ম্যাম ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ক্লিয়ার। তাহলে এখন দেখেন এই 5টা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আজকে হচ্ছে আপনার সি সেকশন নাকি? হ্যাঁ, সি সেকশনের সাথে আমার অফলাইনে ক্লাস। সো ওদেরকে প্রবাবলি এই স্লাইডটাই পড়াবো। যারা যারা বুঝেন নাই, আপনারা কি ক্লাস করতে পারেন এরকম কাউন্টার সেকশনের অফলাইন ক্লাস? ম্যাম যদি টাইম মানে টাইম ম্যাচ হ্যাঁ ম্যাম করা যায়, ওইটা নিয়ে প্রবলেম হয় না, কেউ অ্যাটেন্ড করতে চাইলে করতে পারে। হ্যাঁ, যদি কোনো প্রবলেম মানে এরকম যদি হয় যে না আজকে অনলাইন ক্লাস করছি বা রাস্তায় ছিলাম বা ক্লাস করেও ক্লাসটা বুঝি নাই, হ্যাঁ, সো কাউন্টার সেকশনে গিয়ে গিয়ে ক্লাস করে ফেলবেন, বুঝছেন? মানে রুটিন নিয়ে নেবেন। আমরা তো যেটা করতাম, আমরা প্রচুর কাউন্টার সেকশনের ক্লাস করতাম। আমাদের ধরেন আপনাদের তো সুবিধা যে আপনাদের একজন টিচারই কোশ্চেন করতেছে, মানে একজন টিচারই পড়াচ্ছে এবং সেই টিচারই হচ্ছে আরেক টিচারের সাথে কনসাল্ট করে যা পড়ায় তাই কোশ্চেন করে। আমাদের তো পোড়া কপাল, আমাদের সিস্টেম ছিল কি, আমাদের একজন টিচার এক সেকশনে ক্লাস নিচ্ছে, আরেক টিচার আরেক সেকশনে ক্লাস নিচ্ছে, আরেক টিচার আরেক সেকশনে ক্লাস নিচ্ছে। তো ইন কোর্সে যেটা হইতো যে যাই হোক আমাদের টিচার আমরা পাইতাম, ফাইনালে আমরা আমাদের কোশ্চেনের সাথে কোনো মিলই পাইতাম না, কারণ যে টিচার যার মন মতো পড়াইতো। আপনাদের তো ধরেন কোর্স ম্যাটেরিয়াল মেনটেন করা হয়, আমাদের কোনো কোর্স ম্যাটেরিয়াল মেনটেন করা হতো না। মানে কোর্স আউটলাইন যেটা, সেই আউটলাইন মেনটেন করা হতো না, যার যখন যেটা মন চাইছে পড়াইতো, বুঝছেন? সো আমাদের যেটা হইতো যে আমাদের সেকশনের পড়া তো কভার দিতেই হতো, আবার কাউন্টার সেকশনের পড়াও কভার দিতে হতো। সো আপনাদেরকে ওইটা বলতেছি না, আমি বলতেছি ধরেন আমার কোর্সে যারা ডিফারেন্ট সেকশনে আছেন, কোনো একটা ক্লাস যদি ফর সাম রিজন মিস হয়ে যায়, আরেক সেকশনে গিয়ে ক্লাস করে ফেলবেন, বুঝছেন? তাহলে দেখা যাবে যে ক্লাস অ্যাট লিস্ট করা থাকলে, নোটটা থাকলে বা বোঝা থাকলে বাসে গিয়ে যে গদবাধা একদম পড়তে হয় তা কিন্তু না। আপনি যদি একটু বুঝেন তাহলে এটা একবার দেখলেই এনাফ। আপনারাই ভালো বলতে পারবেন, ইউনিভার্সিটি লেভেলে কিন্তু আসলে ওভাবে পড়াশোনা করতে হয় না। আপনি যদি একটুখানি জিনিসটা বুঝে যাইতে পারেন তাহলে আপনি অটোমেটিক পারবেন। দেখেন এখন, আর এটা তো ধরেন এই অ্যাকাউন্টিং এর পার্টটাতে আপনাদের নাম্বার উঠানোটা একটু ইজি হবে। কেন? কারণ এখানে হচ্ছে ম্যাথ থাকবেই, ম্যাথ আর ছোটখাটো কিছু কেস থাকতে পারে, ঠিক আছে? ওগুলো পারবেন। কেস নিয়ে হচ্ছে কেসের সলিউশন আপনি যেভাবেই দেন, আপনি লজিক দিতে পারলেই হয়েছে, বেশি কিছু লিখতে হবে না। আমি তো ফার্স্ট দিনই বলছি আমার কোর্সে আপনি লিখবেন কম, লজিক দিবেন বেশি, ঠিক আছে? দেখেন এখন এই 6 নাম্বার ট্রানজাকশনে যদি আসে, সার্ভিসেস রেভিনিউ আর্নড, হ্যাঁ, সার্ভিস রেভিনিউ আর্নড 3,500 টাকা না? জি ম্যাম। $3,500 ম্যাম। হ্যাঁ, ডলার। ওকে ফাইন। দেখেন 3,500 এর মধ্যে ক্যাশ হচ্ছে কত? 1,500। আর A/R এটা কিন্তু আসলে অ্যাকাউন্টস রিসিভেবল মিন করছি, ঠিক আছে? A/R হচ্ছে আমি অ্যাকাউন্টস রিসিভেবল মিন করি, A/P মানে হচ্ছে আমি অ্যাকাউন্টস পেয়েবল মিন করি, ঠিক আছে? এখন দেখেন এখানে সার্ভিস রেভিনিউ আর্ন যেটা, এটার কারণে আমার কি আসবে? কয়টা অ্যাকাউন্ট আসবে? এক হচ্ছে ক্যাশ, আর হচ্ছে কি অ্যাকাউন্টস রিসিভেবল আমার জন্য অ্যাসেট, রিসিভেবল আমার জন্য অ্যাসেট, আর হচ্ছে সেলস রেভিনিউ। এটা কি ম্যাম অনার সিকিউরিটি? হ্যাঁ, সেলস রেভিনিউ। তাহলে এখানে আমার ইয়াটা কি? ইকুয়েশনটা কি? ইকুয়েশনে কি প্রভাব পড়বে? ক্যাশ বাড়াতে ম্যাম তাহলে অ্যাসেট বাড়বে। ক্যাশ কত টাকা ছিল আমার? ক্যাশ এখানে 1,500 2,000। হ্যাঁ দেখেন 1 পয়েন্ট, ক্যাশ হচ্ছে 1.5, আর হচ্ছে এখানে কত? লায়াবিলিটি তো 0, রাইট? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। ক্যাশ আসলে অ্যাসেট কিন্তু 1.5 না, অ্যাসেট কত? অ্যাসেট ম্যাম হচ্ছে ওখানে দেখতে একটু 3.5 না ম্যাম? 1.5 আর হচ্ছে 2 3.5 কিন্তু 3.5 কারণ দুইটা কিন্তু আমার অ্যাসেট 3.5। আর এখানে ওনার সিকিউরিটিতে যদি আসি, ক্যাশে সেল করছি, এটাও তো আমার রেভিনিউ, রাইট? ক্যাশ দেখেন 1.5। জি ম্যাম। আর অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে আমার জন্য 2, দুইটাই আমার জন্য অ্যাসেট, আর রেভিনিউ তো পুরোটাই 3.5। ঠিক আছে? আপনি ক্যাশে সেল করেন, বাকি করেন, পুরোটাই তো আপনার জন্য ইনকাম, টাকাটা তো পাবেন ইন ফিউচার।
ইনকাম তো, তাই না? আপনি তো এটাকে ইনকাম হিসেবে দেখাবেন। ধরেন আমি এখন কোন একটা সার্ভিস দিচ্ছি মানে তো আমি সেটাকে ইনকাম হিসেবে দেখাবো। আমি টাকা পাই না পাই, পাবো তো, ইন ফিউচার তো পাবো। অ্যাকাউন্টস রিসিভেবলটা ম্যাম ওনার সিকিউরিটি কিভাবে ঢুকলে একটু আবার বুঝিয়ে দিবেন? অবশ্যই অ্যাকাউন্টস রিসিভেবলটা আসলে ওনার সিকিউরিটিতে ঢুকছে কিভাবে? আপনি ক্যাশে সেল করেন, বাকিতে সেল করেন, আপনার জন্য সেটা রেভিনিউ না? ও আচ্ছা, জি ম্যাম। আপনার জন্য তো সেটা রেভিনিউ, মানে আপনার তো ইনকাম। ধরেন হ্যাঁ আপনার একটা বলা যেতে পারে যে একটা কনসালটেন্সি ফার্ম আছে। এখন আপনার ফ্রেন্ড ওখানে গেল, আবার আমিও ওখানে গেলাম আপনার কনসালটেন্সি ফার্মে। এখন আপনি আমাকে সে কনসাল্ট করলেন, ঠিক আছে? আমি আপনাকে ক্যাশ দিলাম 1000 টাকা। আপনার ফ্রেন্ড গেল, আপনি তাকে বললেন এখন দেওয়া লাগবে না, 2 দিন পরে দিস, এই কথা বললেন। এখন দেখুন, আপনি যেদিন দুজনকে সার্ভিসটা দিলেন, আমার 1000 টাকা আর ওর 1000 টাকা, টোটাল 2000 টাকা আপনি আপনার ইনকাম হিসেবে দেখাচ্ছেন না? হ্যাঁ। তাহলে 2 হচ্ছে আপনার জন্য কি সেলস রেভিনিউ, হ্যাঁ বুঝতে পারছি। আর 1 হচ্ছে আপনার জন্য ক্যাশ, আর 1 ক্যাশ। হচ্ছে আপনার জন্য অ্যাকাউন্টস রিসিভেবল। এখন আপনার ফ্রেন্ডের থেকে তো আপনি টাকাটা নিবেন, এমন তো না যে টাকা নিবেনই না। ফ্রি অফ কস্ট তো দেখাবেন না, মানে যদি দেখাতেও চান সেটা নিজের পকেট থেকে দেখাতে হবে। বুঝতে পারছি ম্যাম। ওকে, এখন আসি হচ্ছে দেখেন 6 নাম্বার ক্লিয়ার। এখন আসি দেখেন রেন্ট অর স্যালারি পেড 1.5k। মানে রেন্ট মানে হতে পারে যে আপনার যে ফার্মটা, সেই ফার্মটা আপনি ভাড়া নিচ্ছেন কোথাও থেকে, হ্যাঁ। আর স্যালারিটা হতে পারে যে আপনার কোন একজন এমপ্লয়ি, তাকে আপনি স্যালারি পে করছেন। যাই হোক, রেন্টও আপনার জন্য একটা এক্সপেন্স, স্যালারিও কিন্তু আপনার জন্য একটা এক্সপেন্স। এটুক তো ক্লিয়ার? জি ম্যাম। ওকে, যদি আপনি এটা পে করেন তাহলে কি হবে? আপনার ক্যাশ টাকা 1.5k কমবে, আর এক্সপেন্স আপনার 1.5k বাড়বে। এটা ক্লিয়ার? জি ম্যাম। ক্যাশ টাকা আপনার 1.5k কমবে, আর হচ্ছে কি লায়াবিলিটি তো জিরো, আর ওনার সিকিউরিটি মানে আপনার এক্সপেন্স বাড়লে আপনার ওনার সিকিউরিটি কি হবে? কমবে না? জি ম্যাম, -1.5 জি ম্যাম। আলটিমেটলি দ্বিপাক্ষিক ব্যালেন্স। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন আসি হচ্ছে 8 নাম্বারটা দেখেন, পেড অ্যাকাউন্টস পেয়েবল, ওই যে A/P মানে অ্যাকাউন্টস পেয়েবল 250, মানে 250 টাকা আপনি হচ্ছেন অ্যাকাউন্টস পেয়েবল পে করছেন। মানে আপনার কাছে কেউ টাকা পেতো, হ্যাঁ আপনার কাছে কেউ টাকা পেতো, হতে পারে যে আপনি বাকিতে কোনো প্রোডাক্ট কিনেছিলেন বা টাকাটা পে করা হয়নি, এখন আপনি টাকাটা পে করতেছেন, হ্যাঁ 250 টাকা পে করছেন, তাতে করে কি হবে? আপনার লায়াবিলিটি 250 কমবে, ক্যাশ টাকা 250 কমবে। ক্লিয়ার এটা? হ্যাঁ ক্লিয়ার। ওকে, এরপরে আসি হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন, মানে আপনি কারো কাছে টাকা পান। অ্যাকাউন্টস পেয়েবল মানে আপনার কাছে টাকা পায়, অ্যাকাউন্টস রিসিভেবল মানে আপনি কারো কাছে টাকা পান। সেটা আপনি কালেক্ট করেছেন 600 টাকা, 600 টাকা যদি আপনি কালেক্ট করেন, আপনার ক্যাশ 600 টাকা বাড়বে না? হ্যাঁ ম্যাম। আর অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল কমবে, কারণ মানে রেভিনিউ 600 হবে। রেভিনিউ হবে, রেভিনিউ এখানে আসবে না। আমি বলি রেভিনিউ এখানে আসবে না, আপনি তো ইনকাম আগেই করে ফেলছেন, এখন আপনার রিসিভেবল তো টাকাটা পরে আপনাকে দিচ্ছে। এই যে দেখেন এখানে আপনি যখন সেলস রেভিনিউ সার্ভিস রেভিনিউ দেখাইছিলেন, তখন আপনি রেভিনিউটাকে রেকর্ড করছেন না? তখন তো পুরো 3500 রেকর্ড করছিলেন। জি ম্যাম। এখন আপনাকে টাকাটাও দিচ্ছে মাত্র 600, তো এতে করে কি আপনার ক্যাশ টাকা 600 টাকা বাড়লো। আর আপনার একটা অ্যাসেট দেখাইছিলেন না যে আপনি ইন ফিউচার 2000 টাকা পাবেন? জি ম্যাম। ওইখান থেকে জাস্ট 600 টাকা কমছে। ও ক্লিয়ার? না ম্যাম, আরেকটা কনফিউশনে আছে। হ্যাঁ, এটা একটু ইকুয়েশনের মধ্যে দেখাই দিবেন? হ্যাঁ দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি। দেখেন এই কাজগুলো অফলাইনে হইলে আমার জন্য আসলে 10 মিনিটও লাগতো না, অনলাইনেই ঝামেলা। দেখেন এখন ফর এক্সাম্পল আমি একদম ইলাবোরেটলি লিখি, ভালো করে খেয়াল করবেন। 5000 এখানে লিখলাম যে ধরেন ক্যাশে হচ্ছে আপনি 1000 টাকা পারচেজ করলেন, আর হচ্ছে 4000 টাকা হচ্ছে অন অ্যাকাউন্টে পারচেজ করলেন। আপনি কি দিবেন? আপনার জার্নাল কি দিবেন? জার্নাল মানে হচ্ছে আপনার ওই যে জাবেদাটা। যাই হোক, অ্যাকাউন্ট কি কি আসবে এখানে? পারচেজ যখন করছেন, পারচেজ আপনার জন্য একটা এক্সপেন্স না? পারচেজ কত টাকা দিয়ে পারচেজ করছেন?
5,000 টাকাই 5,000 তো আপনার জন্য পারচেজ, মানে 5,000 টাকাই তো আপনার জন্য এক্সপেন্স, রাইট? জি ম্যাম। জি ম্যাম। আর এখানে আসছে এখন পারচেজ যে করলেন, কি দিয়ে পারচেজ করলেন? ক্যাশ দিয়ে পারচেজ করলেন না? জি ম্যাম। হ্যাঁ ক্যাশ জি হচ্ছে 1,000 1,000 টাকা, এটা আপনার জন্য অ্যাসেট, যেটা কি হয়েছে, কমছে না? কমছে। জি ম্যাম। আর হচ্ছে আপনি যেহেতু বাকিতে কিনছেন, তাহলে আপনার জন্য আপনার কি ক্রিয়েট হলো? অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হলো। অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হলো কত টাকা? 4,000 টাকা। 4,000 4,000 টাকা তাহলে এটা আপনার জন্য হচ্ছে লায়াবিলিটি, লাইবিলিটি। ঠিক আছে? এখন আমি যদি ইকুয়েশনে আসি, দেখেন ইকুয়েশনে কি হবে। ইকুয়েশনে হচ্ছে ইকুয়েশনে দেখেন এখানে হচ্ছে কি আপনার অ্যাসেট কি 1,000 টাকা কমলো না? হ্যাঁ জি ম্যাম। 1,000 টাকা কমলো। লায়াবিলিটি হচ্ছে কত? 4,000 টাকা বাড়লো, কারণ আরো আপনি কি কিনেছেন, আপনার লায়াবিলিটি বাড়বে। আর এখানে দেখেন, এখানে আপনার ওনার সিকিউরিটি, পারচেজ তো আপনার জন্য একটা এক্সপেন্স, আপনি তো এই এক্সপেন্স পুরোটাই আপনার জন্য এক্সপেন্স। জিনিসটা হতে পারে যে আপনি টাকাটা এখন দিয়েছেন মাত্র 1,000, আরো 4,000 আপনাকে ইন ফিউচার দিতে হবে, কিন্তু আপনি তো 5,000 টাকায় কি করেছেন, এক্সপেন্স করেছেন। তাহলে এখানে আসবে মাইনাস ওনার 5,000। মাইনাস 5,000 ওনার সিকিউরিটি কমে যাবে। তাহলে এখন আলটিমেটলি কত? এই পাশে মাইনাস 1,000, এই পাশে হচ্ছে মাইনাস 1,000। -1,000। ক্লিয়ার? এখন দেখেন এবার এটা হচ্ছে, ধরেন আমি ধরলাম যে এটা হচ্ছে আমার 1 নম্বর। এখন আমি যদি 2 এ আসি, ধরেন 2 এ কি হলো আমার, ধরেন আপনার অ্যাকাউন্টস পেয়েবল কালেকশন হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল সরি পেড, পে করেছেন আপনি, কালেকশন না, সরি পে করেছেন এখানে 2,000। আপনার অ্যাকাউন্টস পেয়েবল ছিল কত? 4,000 না? জি ম্যাম। এখন দেখেন 2,000 টাকা পে করলে আপনার যে একটা লায়াবিলিটি ছিল, মানে যে টাকাটা এটা আপনাকে কমে ইন যাবে। ফিউচার দিতে হবে, এটা কি হবে? কমে যাবে। কমে 2,000 গেলে হয়ে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমার 2,000, আর এরপরে যদি আসি ক্যাশ টাকা 2,000। এখন আপনি বলতে পারেন যে তাহলে ইকুয়েশনে ইমপ্যাক্টটা কি? ইকুয়েশনে ইমপ্যাক্ট হচ্ছে আমার এইখানে মাইনাস 2,000, সরি এখানে হচ্ছে মাইনাস 2,000, লায়াবিলিটি কমলো মাইনাস 2,000। ক্লিয়ার? জি ম্যাম। আপনি যখন অ্যাকাউন্টস পেয়েবলের টাকাটা ক্লিয়ার করবেন, তখন কি আপনি আর এক্সপেন্স দেখাবেন? আপনি তো না এক্সপেন্স ম্যাম। রিপোর্ট করেছেন। ওটা তো লায়াবিলিটি। বুঝাতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। এখন দেখেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা আমি অলরেডি লিখেছিলাম, প্রবাবলি একটু দেখি। এই যে এটাই দেখেন, সেল করলেন 10,000 টাকা, যার মধ্যে ক্যাশ ছিল 5,000 টাকা, বাকিতে ছিল 5,000 টাকা। আপনার ক্যাশ আর অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হলো, আর পাশাপাশি আপনার ইনকামও হলো 10,000 টাকা। তাহলে এটার ইকুয়েশন ইমপ্যাক্ট তো বুঝেছি, রাইট? জি ম্যাম। অ্যাকাউন্টস রিসিভেবল, এখন ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন হয়েছে আপনার, হ্যাঁ, তখন তো আপনি টাকাটা পান নাই, ইন ফিউচার পাবেন। এটার মধ্যে ধরেন 2,500 টাকা কালেকশন হয়েছে, তাহলে এতে করে কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল যে কালেক্ট হলো, এতে করে কি হবে? এতে করে হবে হচ্ছে, দেখেন আপনার তো অ্যাকাউন্টস রিসিভেবল একটা অ্যাসেট, রাইট? অ্যাসেট ম্যাম বাড়বে। অ্যাসেট বাড়বে না, এই অ্যাসেটটা কমবে। এক হচ্ছে ক্যাশ বাড়বে, ক্যাশ বাড়বে 2,500 টাকা আপনি ক্যাশ পেলেন, আর অ্যাকাউন্টস রিসিভেবল নামের যে অ্যাসেট, সেই অ্যাসেটটা কমবে 2,500। তাহলে এখন ইকুয়েশন ইমপ্যাক্টটা কি? সরি, ইকুয়েশন ইমপ্যাক্টটা কি? 2,500 টাকার আমার 2,500 টাকা অ্যাসেট বাড়লো, আবার 2,500 টাকা অ্যাসেট কমলো। ক্লিয়ার? তাহলে কালেকশন এটা বুঝছেন? এখন বলেন অ্যাকাউন্টস রিসিভেবল কালেকশন, অ্যাকাউন্টস রিসিভেবল 600 টাকা কমলো, ক্যাশ টাকা 600 টাকা বাড়লো। ইনকাম তো আসলে এখন হবে না,
কারণ যখন আমি তাকে সার্ভিস দিয়েছি ঠিক ওই মোমেন্টে হয়ে গেছে। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল কে যখন পে করেছেন তখন কিন্তু আপনি তো কোনো এক্সপেন্স দেখাবেন না, এক্সপেন্স যখন আপনি করেছেন তখনই কিন্তু হয়ে গেছে। বুঝলাম? জি ম্যাম। জি ম্যাম। বাকি সবাই বুঝছেন এটা বলেন? জি ম্যাম। ওকে, এরপর আসি দেখেন ডিভিডেন্ডস পেড। যেহেতু আমরা একটা কোম্পানির হিসাব দেখতেছি, সেখানে দেখেন যদি আপনার শেয়ার হোল্ডার যারা তাদেরকে আপনি ডিভিডেন্ড দেন, ডিভিডেন্ড হচ্ছে একটা বিজনেসের জন্য লাইক ধরেন প্রফিটের একটা সার্টেন পার্সেন্টেজ ওনারদেরকে ডিভিডেন্ড হিসেবে দেওয়া হয়ে থাকে। ডিভিডেন্ড কি ড্রয়িংস এর মতো না? জি ম্যাম, ড্রয়িংস এর মতো। আচ্ছা, ডিভিডেন্ডের কারণে কি হয়? ওনারস ইকুইটি কমে না? ইকুইটি কমে কিনা? জি ম্যাম। আচ্ছা, ইকুইটি কমে আর ক্যাশ কমলো, যেহেতু আপনি ক্যাশে পে করছেন ডিভিডেন্ড। ইকুয়েশনটা কি বুঝছেন? -1300 আর ওই সাইডে -1300। আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ জি ম্যাম। এখন জি দেখেন ম্যাম। পুরা ট্যাবুলার সামারিটা আমি এখানে দেখাইছি। ট্রানজাকশন একটা একটা করে ট্রানজাকশনের একটা টাইটেল দিয়েছেন, ঠিক আছে? এখন শুনেন, এই জিনিসটাই আমি সবাইকে অফলাইন ক্লাসে পুরো করে দেখাবো। আপনারা জাস্ট কাজ হচ্ছে এই যে এখানে আমি 10টা ট্রানজাকশন দিয়ে দেখালাম না, স্লাইড নাম্বার 13 আর স্লাইড নাম্বার 14 তে, এটাই এখানে দেখতে পাবেন। প্রথমটা দেখাই, 15,000 টাকার ক্যাশ ইনজেকশন, শেয়ার ক্যাপিটাল বাড়ছে, ক্যাশ টাকা বাড়লো, শেয়ার ক্যাপিটাল বাড়লো। বোথ সাইডটা কিভাবে আলাদা করবেন? সাইডটা আলাদা করছি দেখেন এখানে। এটা হচ্ছে আমার অ্যাসেট সাইড। অ্যাসেটে ছিল ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্ট। আর লায়াবিলিটি আর ওনার সিকিউরিটিতে কি ছিল? অ্যাকাউন্টস পেয়েবল, আর ওনার সিকিউরিটিতে ছিল হচ্ছে এটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল প্লাস রিটেন আর্নিংস। এখন বলতে পারেন এটাকে আমি এভাবে কেন দেখালাম? আমি আসতেছি, দেখেন এটা কোম্পানির ছিল না? জি ম্যাম। শেয়ার ক্যাপিটাল, এই যে পার্টটুকু দেখতেছেন, এই যে পার্টটুকু রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ডিভিডেন্ড। জি ম্যাম। কোম্পানির ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি হচ্ছে, এটাকে আমরা বলতে পারি রিটেইনড আর্নিংস। আপনারা নোট নিচ্ছেন? আমি কিন্তু এগুলো একদম রাফ করছি, আমি কিন্তু এগুলো সেভও রাখি না। ম্যাম একটু উপরে দিয়ে তাহলে দেখান। ম্যাম শেয়ার করে দিন এটা। এটা শেয়ার করে দিব, আমি তো এগুলো নোট রাখি না। আচ্ছা ঠিক আছে, সেভ করে রাখবো, এটা তো ক্লিয়ার না? আচ্ছা তাও সেভ করে রাখবো আমি। ওকে, বুঝছেন এটা? জি ম্যাম। এই যে দেখেন এখানে অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ওনার সিকিউরিটিটাকে আমি জাস্ট দুইটা ভাগ করছি আর কি। আপনারা চাইলে এক ভাগেও দেখাতে পারেন, যদিও আমি আপনাদেরকে এই ম্যাথটা দেখাবো অফলাইন ক্লাসে দেখাবো, কারণ এটা অনলাইন ক্লাসে আর টেবুলার সামারির পুরো স্ট্রাকচারটা দেখাবো। এখানে 10টা ট্রানজাকশন, টোটাল অ্যাসেট কিভাবে মিলাবেন জানেন? ধরেন আপনার অ্যাসেটের একটা পার্ট করবেন না, এই যে অ্যাসেটের পার্ট হচ্ছে এতটুকু, আর এটা হচ্ছে লায়াবিলিটি। আমাদের অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটিটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এখানে আমি যে প্রত্যেকটা এটা খাতায় করবেন, করার পরে দেখবেন যে ক্যাশের একটা অ্যামাউন্ট আসবে, এখানে ফাইনাল ব্যালেন্সটা লিখবেন। অ্যাকাউন্টস রিসিভেবলের একটা অ্যামাউন্ট থাকবে, ফাইনাল ব্যালেন্সটা লিখবেন। সাপ্লাইজের একটা অ্যামাউন্ট 1600 লিখবেন। ইকুইপমেন্টের 7000 আছে এটা লিখবেন। লিখার পরে এগুলারও ঠিক একইভাবে প্লাস মাইনাস গুলো লিখবেন। লিখার পরে এখন দেখবেন যে এই যে অ্যাসেটের ক্যাশ থেকে ইকুইপমেন্ট পর্যন্ত ব্যালেন্সটা কত, সবগুলা যোগ করবেন। আর অ্যাকাউন্টস পেয়েবলের এখান থেকে এ পর্যন্ত ব্যালেন্সটা কত, এটা যোগ করবেন। যোগ করে দেখবেন যে বোথ সাইড ম্যাচ করে গেছে, আসবে 18,250। বুঝাতে পারছি? জি ম্যাম। জি ম্যাম, অফলাইন ক্লাসে দেখলে একটু ভালো বুঝবো। হ্যাঁ, ওটা বুঝবেন। আর এই যে প্র্যাকটিস টাইমটা, এটা আপনাদের কাজ, ঠিক আছে? এটা ট্যাবুলার সামারি, মানে এটা ইমপ্যাক্টটা খাতায় করে নিয়ে আসবেন সবাই। আমি যাতে প্রত্যেকের খাতায় অফলাইন ক্লাসে আমি এটা দেখতে পাই যে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা কিভাবে করবেন, এখানে কি কি অ্যাকাউন্ট আসতেছে, আর আমাকে ইকুয়েশনে ইমপ্যাক্টটা কি সেটা করে দেখাবেন। ম্যাম ওই চার্টের মতো করে করে দেখাবো? আপনার যেভাবে সুবিধা হয়। হ্যাঁ, আমি যেভাবে দেখাইছি সেভাবে করে দেখালে বেটার, ঠিক আছে?
যদিও এখানে আনসার আছে, যাই হোক। এখন আসি হচ্ছে এইদিকে দেখেন, এই স্লাইডটাতে আমরা কি গ্যাপ স্ট্যান্ডার্ডস দেখেছি, এথিক্স দেখেছি, কিছু প্র্যাকটিক্যাল ট্রানজাকশন অ্যানালাইসিস দেখেছি। আপনাদের কাজ হচ্ছে, আমি বুক আপনাদের বইয়ের যে পিডিএফটা সেটা দিয়েছিলাম না, 14th এডিশন, জি ম্যাম। জি হ্যাঁ ম্যাম। ম্যাম সেটার 1.4 এ এখানে একটা ছোট একটা কেস টাইপের, মানে কেস না, একটা অ্যানালাইসিস টাইপের একটা কোশ্চেন আছে, সেটা ভালো মতো দেখে আসবেন। আর 1.7 এ দেখে এসে আমাকে কোশ্চেন করবেন কোনো কিছু না বুঝলে। আর ই 1. মানে ই বলতে এক্সারসাইজ 1.7 এ দেখবেন যে ওখানে একটা ম্যাথ আছে, যেটা শুধু ট্যাবুলার সামারিটা নিজে থেকে করার চেষ্টা করবেন। ট্যাবুলার সামারি হচ্ছে এই যে এটা, না পারলে টোটালি ওকে, কারণ আমি আপনাদেরকে ট্যাবুলার সামারিটা কিন্তু করে দেখাবো। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে আমাদের এক্সামে কিরকম থাকবে, এক্সামে কিন্তু এইরকম ছোটখাটো জিনিসও থাকতে পারে, যেটা আমি বলতে চাই যে ধরেন আপনার ইকুয়েশন ইমপ্যাক্টটা কি সেটাও থাকতে পারে। আর অবশ্যই অবশ্যই ট্যাবুলার সামারি আপনাকে পাঠাতে হবে, এটা আপনাদের কোর্সে আছে। বুঝাতে পারছি? এটাই একটু হার্ড লাগতে পারে যে এটা কি করলো, এটা আমি দেখাই দিব, বাট আপনি আগে বাসায় ট্রাই করবেন, যেহেতু আমি কিন্তু ফুল প্রসেসটাই বুঝাইছি। বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আমাদের স্লাইড শেষ। আলহামদুলিল্লাহ। স্লাইড ছোটই পাবেন, স্লাইড এই যে এটা 19টা আর আগেরটা ছিল 22টা। ম্যাম আজকে কি হচ্ছে সি সেকশনের ট্যাবুলার সামারি করাবেন? যদি টাইম পাই আমি করাই দিব। আমার ইন্টেনশন হচ্ছে অফলাইন, আসলে আমি আপনাদের যে আজকের যে স্লাইডটা, এই স্লাইডটা আসলে আমি ফুল কভার দিতাম অফলাইন ক্লাসে, কিন্তু অনলাইন ক্লাসে আসলে পসিবল হয় না, জয়েন দেয় অনেকে, শুনে না অনেকে। আমি আজকে পুরো মানে ফুল আমার ডেটা ইউজ করে ক্লাস নিছি, সো দ্যাট যাতে কোনো ইন্টারাপশন না থাকে। এখন ওদের সি সেকশনের ক্লাস তো আজকে ইয়াতে 2:30টার দিকে প্রবাবলি, সো ওদের ক্লাসে ট্রাই করব ফুল স্লাইড যাতে কভার আপ দিতে পারি। এটা আসলে ডিপেন্ড করে ধরেন আমার অডিয়েন্স কতটুকু নিতে পারতেছে। ম্যাম রেকর্ডেড ক্লাসটা কি একটু শেয়ার করতে পারবেন আমাদের সাথে? হ্যাঁ, তা তো করবই। আপনাদের আগের রেকর্ডিং গুলো আমি দিয়ে দিয়েছি। ক্লাসরুমে আছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আপনাদের ই সেকশন। হ্যাঁ হ্যাঁ, ক্লাসরুমে আছে। আপনাদের তো মনে হয় আরেকটা কি জানি মেনটেন করেন আপনারা, ওইটা এখনো আমি কি করতে পারিনি। বিএলসি। হ্যাঁ, আজকে হচ্ছে 4 তারিখ। ম্যাম অ্যাটেন্ডেন্স 0 দেখায়। অ্যাটেন্ডেন্স 0%। কার? ম্যাম আমার। আরো মানে আমাদের সেকশনে আরো অনেক জনের এরকম। তো সেটা কি আমার দায়িত্ব? আপনারা আসেন নাই কেন? আমরা তো ছিলাম ম্যাম, প্রেজেন্ট ছিলাম। ম্যাম পোর্টালে অ্যাড হয় নাই অনেকগুলো। আচ্ছা, আপনাদের পোর্টালে আবার অ্যাটেন্ডেন্স অ্যাড হয়? আমাকে তো এখন ওটা দেয় নাই, আমি ওগুলো অ্যাড করে দিব। তো যারা ক্লাসে আছেন তাদেরটা অ্যাড করে দিব, আমার সব রেকর্ড আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন সেকশন ই আমি ডাকতেছি, একটু কুইক রেসপন্স করবেন। 431 প্রেজেন্ট ম্যাম। 602 040 একটা মিনিট দাঁড়ান। ম্যাম 040। Yes.